আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। 252তম এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 251তম এপিসোড নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা অনেক প্রশংসা করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে তাদের যারা ঘটনা পাঠিয়ে আমাদের সমৃদ্ধ করেন সব সময়। আর আজকের এই এপিসোডটিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন বলে আশা রাখি। শুরুতেই বলে রাখি, আমাদের আজকের এপিসোডে রয়েছেন, মানে প্রথম যে ঘটনাটি পড়ব সেই ঘটনাটি পাঠিয়েছেন সাবিত আলম। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই, কারণ এই সময়টা কথা বলা কেউই পছন্দ করেন না। শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু উল্লেখ করতে চাই, russell.booth.com@gmail.com। পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউবে সংযুক্ত থাকুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। শুরুতেই সাবিত বলছেন, বিশেষ দ্রষ্টব্য, ঘটনাটিতে ব্যবহৃত নাম ঘটনার অথরের অনুরোধে গোপন রাখা হয়েছে। শ্রোতাদের শোনার সুবিধার জন্য ঘটনার কিছু চরিত্রের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, সাম হোমস কিপ দেয়ার টেনেন্টস ফরএভার, অর্থাৎ কিছু বাড়ি সর্বদাই তার ভাড়াটিকে আঁকড়ে রাখে। কথাটাকে শুধু প্রবাদ বলেই ভাবতাম আমি। বিজ্ঞান ও ধর্মের মাঝে যদি যে কোনো একটা বেছে নিতে বলি, কোনটা নেবেন? ঘটনা শোনার আগে যে কোনো একটি সাইড পিক করুন, এরপর শুনুন। যদি বিজ্ঞান চয়েস করে থাকেন তবে ঘটনাটি শুনতে একরকম লাগবে, আর যদি ধর্ম চুজ করে থাকেন তাহলে আর একরকম লাগবে। আমি জানি যে আপনাদের শোয়ের 90% শ্রোতা ধর্ম পিক করবে, কিন্তু আমি কি পিক করব? আসলে বিজ্ঞান এমন এক জাল যেখানে আমরা তাই বিলিভ করি যা আমরা চোখে দেখি বা যা থিওরিটিক্যালি পসিবল। আর ধর্ম হচ্ছে এমন এক জ্ঞান যা আমরা দেখি না, প্রমাণ খুঁজি না, কিন্তু বিলিভ করি। প্রায়ই এমন হয় যে আমাদের অজানা কিছুকে আমরা আল্লাহর সৃষ্টি বা আল্লাহর কুদরত বলে চালিয়ে দেই। আদতেও এটা কি মিথ্যা? জানি যখন শ্রোতারা এই কথাগুলো শুনবে তখন তারা আমার উপর চরম ঘৃণা নিয়েই শুনবে। দেখা যাক শেষ অবধি আমার প্রতি এই ঘৃণা আপনাদের শ্রোতাদের মনে থাকে কিনা। সে যাকে, আমি প্রফেসর কামরান আহমেদ। আমার ডিপার্টমেন্ট সাইকোলজি, এবং ধর্ম বিজ্ঞানের যুদ্ধে আমি বেছে নিয়েছিলাম বিজ্ঞান। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের ভূত.com-এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম। লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। ইন্ট্রো শুনে অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন সাইকোলজির একজন প্রফেসর কামরান আহমেদ, আমার বন্ধু আবরার, যার সুবাদে কামরান সাহেবের সাথে আমার পরিচয়। উনি আবরারের আপন মামা। আবরারের বাসায় যাতায়াতের সুবাদেই একদিন কামরান সাহেবের সাথে আমার দেখা। উনি খুবই স্থির প্রকৃতির মানুষ, খুব কম কথা বলেন। সেদিন আবরারের বাসায় আবরারের ল্যাপটপে আমরা ভূত.com শুনছিলাম। আবরার এপিসোড 103-এর অন্ধকারের সর্দার ঘটনাটির একনিষ্ঠ ভক্ত। ঘটনা শোনার সময় আবরারের মামা কামরান সাহেব রুমে এসে কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঘটনাটা বেশ চমকপ্রদ কিন্তু। আমি শুনেছি রাসেল ভাইয়ের ভয়েস আর এই ইমেল বেশ ডেডলি একটা কম্বিনেশন। আবরার বলে, মামা এই ঘটনা কে শেয়ার করেছে জানো? মামা চশমার ওপর দিয়ে আবরারের দিকে তাকালেন। আবরার আমাকে উদ্দেশ্য করে বলল, ও। মামা বললেন, এক্সেলেন্ট। এরপর উনি ল্যাপটপ বন্ধ করতে বললেন আমাদের। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, তোমাদের একটা ঘটনা শোনাই, কি বলো? আমরা দুজনই খুব আগ্রহ নিয়ে ওনার ঘটনা শোনার জন্য প্রস্তুতি নেই। এরপর উনি বিজ্ঞান ও ধর্মযুদ্ধের এক আজব গোলক ধাঁধার মতো ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করলেন। ঘটনাটি আমি প্রফেসর কামরানের ভাষাতেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমার লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন প্রফেসর কামরান আহমেদ।
16 নভেম্বর 2018। বিকেলবেলা ঘরে বসে চা আর সিগারেট পান করতে করতে পত্রিকা পড়ছিলাম আমি। পত্রিকা পড়তে পড়তে কখন যে দুই চোখে তন্দ্রা লেগে গেছে বুঝতে পারিনি। আচমকা ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙল। আমার ছাত্র গোলাম সাফায়াতের নাম দেখাচ্ছে মোবাইলের ডিসপ্লেতে। নামের শুরুতে গোলাম। নামের শুরুতে গোলাম আছে বলে ওকে আমরা সবাই গুল্লু বলে ডাকতাম। আমি ফোন ধরে গুল্লুর সালাম দেয়া শোনার অপেক্ষায় রইলাম, কিন্তু সে সালাম দিল না, বরং আমাকে প্রশ্ন করল আমি আজ সন্ধ্যায় ফ্রি আছি কিনা। আমি বললাম, হ্যাঁ গুল্লু, চলে আয় বাসায়। আমার কথা শেষ না হতেই গুল্লু ফোন কেটে দিল। আশ্চর্য, যে ছেলে দিনে 10 বার দেখা হলে 10 বারই সালাম দেয়, সে এভাবে ফোন করলো, সালামও দিল না, ফোন রেখে দিল। ঘটনা কি? ও তো নর্মালি এমন করে না। যাই হোক, ও আসলেই সবকিছুর উত্তর জানা হয়ে যাবে এই ভেবে আমি চেয়ারে হেলান দিয়ে আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। আসরের আজানের 15 মিনিট পর আমার বাসার কলিং বেল বাজল। দরজা খুলে দেখি বিমর্ষ চেহারা নিয়ে কোমরের পেছনে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে গুল্লু। এবার হাত তুলে সালাম দিল গুল্লু। আমি ওকে ভেতরে নিয়ে এসে বসাই। ভার্সিটি আর পড়াশোনার কথা বলার শেষ পর্যায়ে গুল্লু আমাকে বলল, স্যার, একটা সমস্যায় পড়েছি, আপনার হেল্প চাই। আমি বললাম, শিওর, গো অ্যাহেড। আমার কথাটা শেষ হতেই বাইরে মাগরিবের আজান যেন বাতাসকে ধ্বনিভূত করল। আমি নাস্তিক না, আবার আস্তিকও না তেমন, তবুও সন্ধ্যার এই আজান আমার প্রিয়। গুল্লু আমাকে বলল, স্যার, মসজিদে যাবেন না? আমি বললাম, দূর মিয়া, আমাকে কি কখনো মসজিদে যেতে দেখেছ? আচ্ছা বলো, তোমার কি হেল্প দরকার? আমার কথা শুনে গুল্লুর চেহারায় যেন হতাশা আর বিমর্ষতার ছাপটা বেড়ে গেল। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে সে বলল, সে নামাজ পড়ে এসে আমাকে সবকিছু বলবে। 20 মিনিট পার হয়ে গেল। আমার মিসেস আমার আর গুল্লুর জন্য 2 কাপ কফি বানালেন। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। গুল্লু সেই বিমর্ষ চাউনি নিয়ে আমার সামনে দিয়ে হনহন করে হাঁটতে হাঁটতে সোফায় গিয়ে বসে পড়ল। গুল্লুর হাতে কফির মগ দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি সাহায্যের জন্য এসেছো আমার কাছে? গুল্লু নিশ্চুপ। আমি ওকে বললাম, আরে মিয়া, এত দ্বিধা করছো কেন? বলো বলো। আমার কথা শুনে গুল্লু সরব হয়ে উঠল আর ওর সমস্যাগুলোর কথা আমাকে জানালো। গুল্লুর বলা সমস্যাগুলোর কথা আমি গুল্লুর ভাষাতেই উপস্থাপন করছি। স্যার, আমাদের জানার বাইরেও কি কিছু আছে? না মানে বিজ্ঞান জানে না এমন কিছু? হয়তো আছে, সে যাই হোক। আমি ইদানিং রাতের বেলা অনেক ভয় পাই স্যার, কেন সেটা জানি না। রাত হলে আমার ঘরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়, কেমন যেন থমথমে নুপুরের আওয়াজ পাই, তবে শুধু আমিই পেতাম, আর কেউ না। আপনাকে বহুবার বলতে চেয়েও পারিনি, কি করব, সায়েন্সের স্টুডেন্ট, তার উপর সাইকোলজির। আপনাকে আমি কিভাবে বলতাম, বোকা বোকা লাগতো নিজেকে। স্যার, আমার ঘরে দিনের বেলাতেও কেউ আসে, আমি বুঝি, কিন্তু আমলে নেই না। স্বপ্নে গ্রাম দেখি, অনেক পুরাতন মাটির ঘর দেখি। কেন দেখি, কি দেখি আমি জানি না। এ পর্যন্ত যা হচ্ছিল তা আমাকে খুব বিচলিত করছিল না, কিন্তু আমি বিচলিত সেদিন থেকে হই যেদিন থেকে এই সমস্যার কারণ আমি উদ্ঘাটন করতে পারি। একদিন রাতে ভারী নুপুরের শব্দ শুনে আমি আজ এই শব্দের একটা হেস্তনেস্ত করব ভেবে আওয়াজটাকে ফলো করি। ছাদ অবধি নিয়ে যায় আওয়াজটা আমাকে। হঠাৎ দেখি একটা মেয়ে মানুষ এলোমেলো চুলে ছাদের রেলিংয়ের উপরে বসে আছে। মনে হচ্ছে সে লাফ দিতে চাচ্ছে। মুখের সামনে চুল এনে সে আমার দিকে ফিরল, হাতের ইশারায় আমাকে ডাকলো। ও হ্যাঁ স্যার, আমার হাতে কিন্তু মোবাইল ছিল, ফ্ল্যাশ লাইটটা অন করা ছিল। মেয়েটা আমাকে ডাকার পর আমি 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিল। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরার চেষ্টা করলাম, কিন্তু তার হাতটা যেন একটা প্রতিবিম্ব। আমি ছুঁতে পারছিলাম না, শুধু দেখতে পাচ্ছিলাম। নিচে পড়ার পর দেখলাম তার চেহারা থেকে চুল সরে গেছে। তার চেহারা দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। স্যার, এ তো অন্য কেউ নয়, এ তো আমার বোন রাবেয়া।
আমি দৌড়ে ছাদ থেকে নামার জন্য সিঁড়ির কাছে যাচ্ছিলাম। সিঁড়ির সামনে আসতেই আমি আচমকা কার সাথে যেন ধাক্কা খেলাম। লাইট উঁচু করে দেখি রাবেয়া আমার সামনে দাঁড়িয়ে। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। রাবেয়া আমাকে বলল, কি বাজান, ভয় পেয়েছ? আমি কি করব বলো? ওরা আমাকে ডাকে, আমাকে ঘুমোতেই দেয় না। আমি এতবার বলি যে আমি ঘুমোচ্ছি, তাও আমাকে ডাকে। আমি রাবেয়ার কাছে যেতে ভয় পাচ্ছিলাম। রাবেয়া কথাগুলো বলে সেন্সলেস হয়ে সিঁড়িতে পড়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললাম। ওকে বাসায় নিয়ে আসার পর দেখলাম ওর পায়ে একজোড়া নূপুর বাঁধা, অনেক পুরাতন নূপুর, দেখলেই বোঝা যায়। ভেবে পাচ্ছিলাম না কি করব। ওকে বিছানায় শুইয়ে দিয়ে আমি ঘরের মেইন গেটের সামনে গিয়ে দেখলাম বাইরে আমি যেখানে রাবেয়ার মতো চেহারার মেয়েটাকে পড়ে থাকতে দেখেছিলাম সেই জায়গায় সে আর নেই। তাহলে এগুলো আমার ভ্রম নাকি ব্রেইনের কল্পনা? জানি স্যার, আপনি এর কোনো একটা লজিক্যাল ব্যাখ্যা বের করবেন অবশ্যই, কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে রাবেয়া কেমন যেন হয়ে গেল, পাগলের মতো করে। যে মিষ্টিও ঘৃণা করত সেই মিষ্টি আব্বুকে দিয়ে বাজার থেকে আনিয়ে গোগ্রাসে খায়। জানি স্যার, এর ব্যাখ্যাও আপনার কাছে আছে, বলতে পারেন সাডেন ক্রেভিংস। কিন্তু না স্যার, রাবেয়া শাড়ি পরতে জানে না, মডার্ন মেকআপ করতে পারে না, কিন্তু সেদিনের পর থেকে সে শুধু লাল আর সাদা এই 2 কালারের শাড়ি পরে থাকত। 50-60 বছর আগের গ্রামের মহিলাদের মতো চোখের নিচে কালি লাগিয়ে নাকে বড় বড় নথ পরত। ও যেভাবে শাড়ি পরে সেভাবে আম্মুও পরতে পারে না। আগের দিনের মহিলাদের মতো করে শাড়ি পরে সে এখন। কার সাথে যেন দিনভর কথা বলে, হাসে, স্বপ্নেও হাসে, মাঝে মাঝে আম্মুকে আম্মাজান বলে ডাকে। কিন্তু কেন এমন করে জানি না। স্যার, এতক্ষণ যা বললাম সেটা লজিক হয়তো আপনি দিতে পারবেন, কিন্তু একটা টুইস্ট বলি। আমি যে আপনার বাসায় আজ আসবো সেটা আমার বাসার কেউ জানে না, কিন্তু রাবেয়া 2 ঘন্টা আগে আমাকে টেক্সট করে বলেছে, কামরান স্যারের বাসায় যাচ্ছিস আমাকে নিয়ে কথা বলতে? কামরান স্যার পারবে না। রাবেয়া দিন রাত ভয় পায় আর মাঝে মাঝে পাগলের মতো হাসে। আমি বুঝি না কেন। রাতে চিৎকার করে ওঠে, আবার অট্টহাসি দিয়ে ওঠে। ও হ্যাঁ, রাবেয়া ভয় পেলে বা হাসলে একই রকম আমি বকুল ফুলের গন্ধ পাই স্যার। এখন আমাদের কি করণীয় বলুন স্যার? আমি কামরান আহমেদ। গুল্লুর কথা শুনে আমি গুল্লুকে বলি যে সব কিছুর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা অবশ্যই জরুরি, এবং এতক্ষণ সে যা বলেছে সেগুলোরও আছে। তবে সেই ব্যাখ্যা স্থাপনের জন্য আমাকে গুল্লুর বাসায় যেতে হবে। সেটা খুব জরুরি ছিল, কারণ রাবেয়ার সাথে দেখা না করা পর্যন্ত আমি ওর বিষয়ে ফার্দার আর কোনো কিছুই বলতে পারবো না। আমি গুল্লুকে আশ্বস্ত করে বলি যে আগামীকাল বিকাল 4টায় আমার ভার্সিটির কাজ শেষ করে গুল্লুর বাসায় যাব। আমার এই কথা শুনে গুল্লুর চেহারার কোনো পরিবর্তন হলো না, বরং গুল্লু আমাকে ফ্যাকাশে চেহারায় ভারী গলায় বলল, আসবেন স্যার? গুল্লু 10 থেকে 15 সেকেন্ড চুপ করে থেকে বলল, আচ্ছা আসেন স্যার, আগামীকাল দেখে যান রাবেয়াকে। গুল্লু চলে গেলে আমি আমার বারান্দার চেয়ারে বসে ভাবছিলাম, গুল্লুর কগনিটিভ ডিসোনেন্স কেন হলো? এই টার্মের মানে ডিসিশন নিতে অস্বস্তি। একই কাজে 2 রকমের থট, নেগেটিভ এবং পজিটিভ। এরপর আমার ইনফ্লুয়েন্সে জোর করেই মনে হয় আচ্ছা বলল গুল্লু। আমি রাবেয়ার বিষয়ে ভাবছিলাম, কিছু পয়েন্ট নোট করলাম আগামীকাল যাবার আগে, যেগুলো ছিল: 1, গুল্লু যেদিন ছাদে রাবেয়ার মতো মেয়েটিকে দেখল সেদিন রাতেই সিঁড়িতে গুল্লুকে রাবেয়া বলেছিল, বাজান ভয় পেয়েছ? আমি কি করব বলো, ওরা আমাকে ডাকে, আমাকে ঘুমোতেই দেয় না। কিন্তু রাবেয়া গুল্লুকে বাজান বলবে কেন? আর রাবেয়াও যথেষ্ট মডার্ন। রাবেয়ার এই সমস্যাটাকে সাইকোলজির ভাষায় রোল রিভার্সাল বা রোল ডিসফাংশন বলা হয়, অর্থাৎ সম্পর্কের বিপরীতে যুদ্ধ করে অন্য সম্পর্ক স্থাপন করা। 2, কখনো মিষ্টি না খাওয়া মেয়ে মিষ্টি আনাচ্ছে এবং গোগ্রাসে খাচ্ছে, এর মানে ওর রিয়াকশন ফরমেশন হচ্ছে, যেখানে নিজের অজান্তে একজন ব্যক্তি তার স্বাভাবিক কাজের বিপরীত কাজ করে। 3, অনেক ইম্পর্টেন্ট, 50-60 বছর আগের মহিলা মানুষের মতো শাড়ি পরা আর সাজগোজ করা,
অর্থাৎ আইডেন্টিটি ট্রান্সফরমেশন। এই রোগের কোনো নির্দিষ্ট নাম নেই, তবে একে রিগ্রেশন বলা যেতে পারে, যেখানে এক ব্যক্তি তার সময়ের অনেক আগের ট্র্যাডিশন ফলো করে। 4, গুল্লু এখানে আসবে তার রাবেয়া জানে না, তাও কিভাবে বলল? অর্থাৎ এক্সট্রা সেন্সরি পারসিপশন অনেক স্ট্রং, না জেনেই কোনো বিষয়ে জ্ঞান লাভ করা, যেটাকে আমরা বলে থাকি। রাবেয়ার কথাগুলো ভাবতে ভাবতে আমার ঘুম চলে আসে। আমার স্ত্রী আমাকে ডিনারের জন্য ডাক দিলেও আমি সেখানে আর উঠিনি। পরদিন বিকেল 3:50 আমি প্রফেসর কামরান আহমেদ গিয়ে পৌঁছাই গুল্লুদের বাসায়। গুল্লু বাসায় নেই, জোহরের নামাজের পর নাকি আর আসেনি। গুল্লুর মা দরজা খুলে দিয়ে আমাকে ড্রয়িং রুমের সোফায় বসালেন। উনি আমাকে চা নাস্তা দিতে চাইলেও আমি ওনাকে রাবেয়ার সাথে আগে দেখা করতে চাই বলে জানাই। উনি আমাকে একটু বসতে বললেন। বিকেল 4:10 গুল্লুকে দেখলাম বাইরে থেকে ফিরছে। আমাকে দেখে সালাম দিয়ে আমার কাছে এসে বসলো। সে আমাকে কিছু বলতে যাবে, এমন সময় গুল্লুর মা রাবেয়াকে নিয়ে হাজির। আমি বললাম, আমি রাবেয়ার সাথে তার রুমে কথা বলতে চাই, কারণ তার রুমের কাঠামো আর জিনিসপত্র দেখা আমার জন্য জরুরি। আমার কথা শুনে গুল্লুর মা রাবেয়াকে নিয়ে চলে গেলেন রাবেয়ার রুমে। আমি ওনাদের অনুসরণ করলাম। গুল্লু এলো আমাদের সাথে। রাবেয়া সাদা রঙের শাড়ি পরে আছে, পায়ে আলতা দেয়া, চোখে কাজল দেয়া, কিন্তু আগেকার দিনের বিবাহিত মহিলাদের মতো দেখতে। পায়ের ওপর পা তুলে রাজকীয়ভাবে বিছানায় বসল সে। তার টেবিলে পানের বাক্স থেকে একটা পান চিবোতে লাগলো রাবেয়া। এত ছোট মেয়ে পান খায়? ভালো 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 ভালো, খুব ভালো। যাই হোক, আমি আমার কেসে কনসেন্ট্রেশন দিলাম। রাবেয়ার সাথে আমার অনেক কথা হলো। আমি সাইকোলজি দিয়ে ওর কথাগুলো বোঝার চেষ্টা করছিলাম। আমি রাবেয়াকে জিজ্ঞেস করলাম সে কেমন আছে। রাবেয়া উত্তর দিল, ভালো। কিন্তু এই ভালো উত্তরটা এমন ছিল যেন সে আশা করেনি এই প্রশ্ন আমি তাকে করব। আমি রাবেয়ার পায়ের নুপুর দেখে ওকে জিজ্ঞাসা করলাম, এত সুন্দর নুপুর কোথায় পেয়েছ? রাবেয়া প্রচণ্ড উৎসাহ নিয়ে উত্তর দিল, এই নুপুর আমার না, এটা ওরা আমাকে দিয়েছে। ওরা বলে এই নুপুর নাকি আমার জন্যই তৈরি। আমি রাবেয়াকে জিজ্ঞেস করি, ওরা বলতে সে কাকে বোঝাচ্ছে? সে উত্তর দিল, ওরা নাকি তারই সাথে থাকে। ওরা কথা বলতে চাইলে নাকি রাবেয়া মানা করতে পারে না। এবার আমি রাবেয়াকে জিজ্ঞেস করি, এত সুন্দর শাড়ি সে কোথায় পেল, আর হঠাৎ কেনই বা পরল? সে উত্তর দিল, আমি তো আগে থেকেই শাড়ি পরি। আপনি কি জানেন না, এটা আমাদের বংশের ঐতিহ্য। তার চেহারায় আমি আমার প্রশ্নের উপর বিরক্তি লক্ষ্য করলাম এবং জিজ্ঞেস করলাম সে মাঝে মধ্যে ভয় পায় কিনা। রাবেয়া জানায় সে ভয় পায় না, তবে তারা নাকি ওকে ঘুমোতে দেয় না। তারা বলে রাবেয়াকে নাকি অনেক কাজ করতে হবে, যদি সে না করে তবে নাকি তারা রাগ করবে। আমি এবার জিজ্ঞেস করি রাবেয়া তাদের দেখতে পায় কিনা। রাবেয়া জানায়, আপনারা তাদের দেখতে পান না, কিন্তু আমি পাই। তারা সবসময় আমার সাথেই থাকে। এবার আমি শেষ প্রশ্নটি করলাম যে ওদের ঠিক কবে থেকে দেখতে পায় আর কবে থেকে এই সমস্যা সে ফেস করছে। রাবেয়া আমাকে জানায়, দাদির মৃত্যুর আগে থেকেই। তবে দাদি সবসময় বলেন আমি নাকি সবকিছু দেখি। দাদি হয়তো জানতেন আমি দেখতে পাবো। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম যে কি দেখতে পাবে। রাবেয়া একটু হেসে নিচু স্বরে বলল, আমি যা দেখতে পারবো না। রাবেয়ার সাথে কথা বলে আমি চেয়ার থেকে ওঠার আগেই রাবেয়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ওর চোখ দুটোয় কেমন গভীর অন্ধকার বিরাজমান। সে ফিসফিসিয়ে বলল, সবকিছু এখানে শেষ হয় না স্যার। দাদিও এখানে নেই, কিন্তু তিনি আছেন, সব সময় আছেন। আমি রাবেয়াকে আর কিছু বলিনি। সেদিনের মতো গুল্লুদের বাসা থেকে বিদায় নেই। ওনারা আমাকে বারবার জিজ্ঞেস করেছিলেন রাবেয়ার সমস্যা আমি বুঝেছি কিনা। আমি ওনাদের জানাই যে আমার কিছুদিন সময় লাগবে জানাতে। রাতে বাসায় ফিরে বিখ্যাত সাইকোলজির বই সাইকোলজি থিমস অ্যান্ড ভ্যারিয়েশনস, রাইটার ওয়েন উইটেন পড়ছিলাম। বইটি রেখে রাবেয়ার কথাগুলো নিয়ে ভাবতে বসলাম। কি হতে পারে? রাবেয়ার কথা ও কথা বলার সময়ে মুভমেন্ট অ্যানালাইজ করলে আমি যা পেলাম তার ব্যাখ্যাটা কিছুটা এরকম। আইডেন্টিটি ট্রান্সফরমেশন, পরিচয়ের রূপান্তর। রাবেয়া হঠাৎ করে পুরনো দিনের পোশাক এবং আচরণ গ্রহণ করেছে। এটা সাইকোলজিতে রিগ্রেশন নামে পরিচিত, যেখানে একজন ব্যক্তি মানসিক চাপে নিজের পরিচয় বদলে এমন একটি পরিচয়ে ফিরে যায় যা তার বাস্তব অবস্থার সাথে মিল নেই। এটি তার মানসিক প্রতিরক্ষার উপায় হতে পারে। হ্যালুসিনেশন, ভ্রম। রাবেয়া বলছে যে সে কাউকে দেখতে পায় এবং তাদের কথা শুনতে পায়। এটি ভিজুয়াল ও অডিটরি হ্যালুসিনেশনের উদাহরণ, যা সিজোফ্রেনিয়া বা সাইকোসিসের মতো সাধারণ লক্ষণ হতে পারে।
ডিলিউশনস, মিথ্যা আশ্বাস। রাবেয়া মনে করে যে নূপুর তাকে অন্য কেউ দিয়েছে এবং এটি তার জীবনের অংশ। এটি একটি ডিলিউশন বা ভুল ধারণার উদাহরণ, যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্যারানয়েড আইডিয়েশন, প্যারানয়েড চিন্তা। সে বারবার বলছে যে কিছু বা কেউ তাকে ডেকে নেয় এবং ঘুমোতে দেয় না। এটি প্যারানয়েড চিন্তার লক্ষণ হতে পারে, যে ব্যক্তির মনে হয় যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কগনিটিভ ডিসোনেন্সেস। গুল্লু এবং রাবেয়া উভয়ের মধ্যেই এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স দেখা যায়, অর্থাৎ চিন্তার অসামঞ্জস্যতা। রাবেয়ার ক্ষেত্রে সে তার নিজের স্বাভাবিক আচরণের সঙ্গে নতুন আচরণের দ্বন্দ্বে রয়েছে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। রাবেয়ার আচরণ এবং ভয় পাওয়ার প্যাটার্নগুলো তার মানসিক আঘাত অর্থাৎ ট্রমা থেকে উদ্ভূত হতে পারে। বিশেষ করে দাদির মৃত্যু দেখার পর থেকে তার জীবনে এই পরিবর্তন আসা শুরু করেছে। অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, ওসিডি। রাবেয়ার লাল এবং সাদা শাড়ি বেছে নেওয়া, নূপুর পরা এবং অতীতের ঐতিহ্যের প্রতি অবসেসিভ আচরণ হতে পারে তার ওসিডির লক্ষণ। হিপনোসিস লাইক স্টেট, সম্মোহনের মতো অবস্থা। রাবেয়া নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কারো নির্দেশ মেনে চলছে বলে মনে হচ্ছে। এটিকে হিপনোটিক স্টেট বা ডিসোসিয়েশন বলা যেতে পারে। এছাড়াও তাকে দেখলাম বৃদ্ধা ব্যক্তিদের মতো পান খেতে এবং আগেকার দিনের মহিলাদের মতো পায়ের ওপরে পা তুলে বসতে। আমার মাথায় বারবার তার বলা রাবেয়ার দাদির কথাটা ঘুরছিল। তাই ওর দাদি আর সবকিছু জানতে আমার গুল্লুকে নিয়ে রাবেয়ার গ্রামে যাওয়া দরকার বলে মনে হলো। আমি গুল্লুকে পরের দিন ফোন করে জিজ্ঞাসা করি তার দাদি সম্পর্কে এবং তার দাদির সাথে রাবেয়ার কেমন সম্পর্ক ছিল সেই সম্পর্কে আমার জানা দরকার। গুল্লু আমাকে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি। আমি গুল্লুকে জানালাম যে আমি তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যেতে চাই 2 দিন পর। গুল্লু রাজি হলো এবং ফোন কেটে দিল। 2 দিন পার হলো, আমরা চললাম গুল্লু ও রাবেয়ার গ্রামের বাড়িতে। চন্দনপুর গ্রাম, লঞ্চে করে পৌঁছলাম আমরা। গুল্লু আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে গেল পৈতৃক ভিটাতে। 3 জন বুড়ো বুড়ি আর 2 দম্পতি এবং 2 জন পুরুষ 2 জন মহিলা। বাচ্চা কাচ্চা 5-6 জনের মতো হবে, খেয়াল নেই আমার। গুল্লু পরিচয় করিয়ে দিলেন বৃদ্ধ দম্পতির সাথে। ওনারা গুল্লুর বাবার চাচা চাচি। ভালোই হলো, ওনারা অবশ্যই রাবেয়ার দাদির খুব কাছের ছিলেন। বেশ ভালো, সমাধান খুঁজে পাবো আশা করি। ওনাদের জিজ্ঞাসা করলাম রাবেয়ার কথাও। ওনাদের কথা হলো, সেই কবে সাওয়াল মায়াডারে দেখছি, দাদি মরণের পরে আর আহে নাই, না জানি কিরাম দেখবার লাগছে। কথাগুলোই কেমন যেন অস্থিরতা। রাবেয়াকে বহুদিন দেখিনি, এই কথাটায় একটা আকাঙ্ক্ষা। ও দাদির মৃত্যুর কথাটা কেমন যেন ক্ষোভের মতো শোনালো। কিন্তু কেন? আমি জিজ্ঞাসা করলাম বুড়ো মহিলাকে, রাবেয়ার দাদি কেমন ছিলেন বুবু? উনি আমার দিকে তাকিয়ে মেঝেতে থুতু দিয়ে তাচ্ছিল্য করলেন। আমি বিষয়টা বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝেছিলাম যে রাবেয়ার দাদির বিরুদ্ধে ওনার মনে বেশ ভালোই ক্ষোভ জীবিত রয়েছে এখনো। উনি হঠাৎ বলে উঠলেন, ডায়ান আসছিল বেটি, ডায়ান। আমি মুচকি হেসে গুল্লুকে বললাম, চল গুল্লু। গুল্লু আমাকে বলল, দাঁড়ান স্যার, আমিও জানি না আমার দাদির কথা, আমি শুনতে চাই। আমি গুল্লুকে বললাম, সে একজন সাইকোলজির ছাত্র হয়ে এসব ননসেন্স কেন শুনবে? গুল্লু নাছোড়বান্দা, সে শুনবেই। শুরু করলো গুল্লুর বাবার চাচি। আমার নাম তারামন, আমি এই গ্রামের বড় বউ। গুল্লুর দাদা গোলাম আতাউল আমার দেবর। 2 ভাই ওনারা। আমার স্বামীর নাম গোলাম মফিজুর আর গুল্লুর দাদি, ওনার নাম আমেনাবি। আমার বিয়ের 6 মাস পরে আতাউল ভাইজান আমেনাবিকে বিয়ে করে আনেন। তখন গোলাম পরিবারের অবস্থা মোটেও ভালো ছিল না। চাষাবাদ করে আমাদের দিন আনি দিন খাই অবস্থা। কিন্তু আমেনাবি যেন সাক্ষাৎ লক্ষ্মী হিসেবে পা রাখলেন আমাদের এই গোলাম পরিবারে। বিয়ের 2 মাসের ভেতর পরিবারের অবস্থার উন্নতি শুরু হলো। আতাউল ভাইজান মনে হয় কুবেরের খাজানা পেয়ে গিয়েছিল। কোত্থেকে এত টাকা পেলেন আল্লাহ মালুম। জমির পর জমি কিনতে লাগলেন উনি। তবে আমেনাবির কাহিনী এখনো আমার মনে এক অজানা আতঙ্কের মতো। বিয়ের পর থেকে আমেনাবিকে সবার থেকে আলাদা লাগতো আমাদের। আমরা ভেবেছিলাম সে অন্য গ্রামের মেয়ে বলেই হয়তো একটু অন্যরকম, একটু আলাদা। সে বেশি কথা বলতো না, আর তার চোখে এমন কিছু ছিল যা দেখে আমার খুব ভয় করত। মনে হতো কেউ যেন তার চোখ দিয়ে আমাদের দিকে তাকাচ্ছে।
একদিন দুপুরে আমি তাকে ঘরের ভেতর থেকে কথা বলতে শুনি। আমি ভেবেছিলাম সে হয়তো নিজের সঙ্গে কথা বলছে, কিন্তু তার কণ্ঠস্বর কেমন যেন অন্যরকম লাগছিল। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম সে কার সাথে কথা বলছে। সে একবার আমার দিকে তাকালো, তারপর মুচকে এসে বলল, তুমি জানো না আমি কাকে ডাকি? সে আসে, কথা বলে। তোমাদের মতো মানুষ তাকে ভয় পায়, কারণ সে মিথ্যা বলে না। আমি সেদিন আর কথা বাড়াইনি, কিন্তু এরপর থেকে ওর আচরণ আস্তে আস্তে অদ্ভুত হতে লাগলো। এক রাতে আমি ঘুম থেকে হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে জেগে উঠি। দেখি আমিনা হেঁটে নিজের ঘরের দিকে যাচ্ছে। আমি ভয় পেয়ে আস্তে আস্তে তার ঘরের কাছে গেলাম। দরজা খোলাই ছিল। ভেতরে উঁকি দিতেই আমি এসব কথা শুনলাম। সেসব কথা শুনে আমি শিউরে উঠেছিলাম। আমিনা কারোর সাথে কথা বলছিল, তবে তার ঘরে কেউ ছিল না, কারণ আতাউল ভাইজান তো জমি কেনার কাজে পাশের গ্রামে গেছেন। আমিনাবির কণ্ঠস্বর নরম ছিল, আরেকটা কণ্ঠ ছিল গভীর আর ভয়ঙ্কর। আমি স্পষ্ট শুনেছিলাম, অন্যরকম গভীর আর বাতাসের ফিসফিস শব্দে কেউ বলছে, তুমি আমারে ডেকেছ কেন? আমিনা নিজের গলায় বলছে তার শক্তি চাই, এই ব্যক্তির মতো সত্যের শক্তি, যা দিয়ে সে নাকি নিজের পথ নিজেই তৈরি করতে পারবে। এরপর সেই ভয়ানক কণ্ঠ আমিনাবিকে বলে, আমিনাবি কি জানে কি না যে এই পথ কেমন? মুক্তি মানে নাকি সব হারানো। আমিনাবি প্রস্তুত কিনা তা জিজ্ঞেস করা হয় তাকে। আমিনাবি আবার নিজের গলায় বলে সে নাকি মিথ্যার রাস্তায় বাঁচতে চায় না। সে জানায় সে কষ্ট হলেও প্রস্তুত। তারপর সে আরেকটা কথা বলেছিল যা আজও আমার মনে আছে। কথাটা এমন যা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই ফিসফিস আওয়াজ বলেছিল, আমিনাবির ভুল, ভালোবাসা আর ভয় সব নাকি হারিয়ে যাবে, সে নাকি আর মানুষ থাকবে না। এরপর আমি শুনলাম আমিনাবি বলল, আমি প্রস্তুত। তারপর আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, দৌড়ে আমার ঘরে চলে আসি। সেই রাত আমার ঘুম হয়নি। পরের দিন সকালে আমিনাবিকে বললাম সে যা করেছে সেটা যেন ছেড়ে দেয়, এই পথ ভালো নয়। আমিনাবি হেসে বলল, তোমরা শয়তানকে ভয় পাও কেন? সে সত্যি বলে বলে। মানুষ মিথ্যার ভ্রান্তি নিয়ে বাঁচে, তাই সত্য তাদের কষ্ট দেয়। আমি ওকে আর কিছু বলিনি। এরপর থেকে আমিনা আরো বদলে যেতে লাগলো। আমরা কেউ তার কাছাকাছি যেতে সাহস করতাম না। সে যেন অন্য কোনো এক সত্তা হয়ে গিয়েছিল। আর সে যখন মারা গেল তখন গ্রামের লোকজন পূর্ণিমার রাতে ওর ছায়া দেখতে পেত। আমি জানি না এটা আমাদের ভয় নাকি সত্যি কিছু, কিন্তু আমি আর সাহস পাই না। ওর মুখ আর ওর কণ্ঠ আমার কানে বাজে। এই বলে তারামন বিবি থামলেন। উনি পিঁড়ি থেকে উঠে ঘরের দিকে চলে গেলেন। তারামন বিবির বর্ণনা আমাকে খুবই গভীরভাবে নাড়া দিল। এমন কিছু ঘটনা যা শুনে মনোবিদ্যার বিভিন্ন তত্ত্ব নিয়ে ভাবতে বাধ্য হলাম। সাইকোটিক এপিসোড। আমিনা বিবির আচরণ সিজোফ্রেনিয়ার লক্ষণ হতে পারে। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা একটা হ্যালুসিনেশনের মধ্যে দিয়ে যায়। ডিলিউশন থিঙ্কিং এর মতো একটা অবস্থা তাদের সবসময় চলমান থাকে। তার মনের অবস্থা বাস্তবতার সীমা হারিয়ে কল্পনার এক জগৎ তৈরি করেছিল, যেখানে সে শয়তানের সঙ্গে কথা বলছে এবং সেটাই সে ভাবছে। এবং 2 নম্বরে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, অর্থাৎ ডিআইডি। তার কথোপকথনের ধরন এবং কণ্ঠস্বর পরিবর্তন দেখে মনে হয় তার ভেতর একাধিক সত্তা হয়েছিল। মানসিক ট্রমা বা বড় কোনো ধরনের চাপের কারণে মানুষ এরকম বিভ্রান্তকর অবস্থায় পড়ে। আমিনা হয়তো নিজের দুর্বলতা কাটাতে একটা শক্তিশালী সত্তার কল্পনা করেছিল। 3. কালেকটিভ ডিলিউশন। তারামন এবং গ্রামের অন্যরা আমিনার স্বাভাবিক আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করে নিজেদের মধ্যে এক ধরনের গুজব তৈরি করেছিল। মানুষের মন যখন কোনো ঘটনা ব্যাখ্যা করতে পারে না, তখন সেটাকে অলৌকিক বা অতি প্রাকৃত বলে মনে করে। 4. অতি প্রাকৃত সংযোগ। তারামনের বর্ণনার গভীরতা এবং বাস্তবতা আমাকে ভাবিয়ে তুলল। আমি নাকি সত্যিই শয়তানের মতো কোনো শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিল, নাকি এটা তার মানসিক বিভ্রম ছিল? তার শক্তি ও সত্য খোঁজার বাসনা কি তাকে অন্য কোনো জগতে টেনে নিয়ে গিয়েছিল? আমি ভাবতে লাগলাম, আমিনা বিকি একজন মানসিক রোগী ছিলেন, নাকি তার সঙ্গে এমন কিছু ঘটেছিল যা আমরা ব্যাখ্যা করতে পারি না? আমার মনের গভীরে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মানুষ কি সত্য জানার জন্য সবকিছু হারাতে প্রস্তুত, নাকি মিথ্যার আরামদায়ক ভ্রম নিয়েই আমাদের বাঁচতে হয়?
গুল্লুকে দেখলাম বেশ ভয় পেয়েছে। আমি ওকে একটু ধমক দিলাম যে সে সাইকোলজির স্টুডেন্ট হয়ে এসব বোগাস কাহিনী কিভাবে ভয় পেতে পারে। গুল্লুকে বললাম, চল ফিরে যাই। সেদিন আর লঞ্চ না থাকায় আমরা সেদিন রাতটা গুল্লুর দাদু বাড়িতেই কাটিয়ে দেই। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে গুল্লুকে তো বকে দিলাম, কিন্তু নিজের মনকে কিভাবে বোঝাবো। গুল্লু আমাকে আর সেদিন বলেনি যে তারামন বিবির কথাগুলোর লজিক্যাল ব্যাখ্যা আমি হয়তো দিতে পারি। হয়তো সে বুঝেছিল যে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব হলেও অন্তত লজিক্যালি সম্ভব নয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ফিরে এলাম শহরে। গুল্লুদের বাড়িতে গিয়ে দেখলাম একজন হুজুর সোফায় বসে চা খাচ্ছেন। আমাকে দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন আর খুব সুন্দর করে বললেন, আসসালামু আলাইকুম ভাইজান। আমি ওনার সালামের উত্তর দেইনি, কারণ আমি ওনাকে দেখে রীতিমতো বিরক্ত হয়েছিলাম। গুল্লুকে ডাক দিলাম, জিজ্ঞেস করলাম, এ হুজুর এখানে কেন? গুল্লু আমাকে জানালো সে গত রাতে তার মাকে ফোন করে তারামন বিবির বলা সবকিছু জানিয়েছে। এরপর তারা নাকি ওই হুজুরকে ডেকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। আমি রেগে গিয়ে হুজুরকে প্রশ্ন করলাম, এই যে হুজুর, বলেন তো প্ল্যাসেবো ইফেক্ট কি? তারপরে আমি পরপর আরও কিছু প্রশ্ন করলাম, আর্কিটাইপ, ইমোশনাল ইন্টেলিজেন্স। হুজুর খুব সুন্দর হাসি দিয়ে আমাকে বললেন, ভাইজান শান্ত হন। আপনি যে প্রশ্নগুলো আমাকে করেছেন সেগুলোর উত্তর আমি জানি না, আমি কখনো এগুলো শুনিনি আসলে। তবে আপনি যে কারণে এখানে এসেছেন ঠিক সেই একই কারণে আমাকেও এখানে আনা হয়েছে। আপনি আমার সাথে থাকুন, আমি আপনার কাজে একটু বিরক্ত করব না, কথা দিচ্ছি ভাই। আমি না হয় আপনার কাজ দেখে শিখলাম। লোকটার এমন হাম্বলনেস দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। উনি আমার কাছে তারামন বিবির বলা সকল কথা জানতে চাইলেন। আমি ওনাকে শুরু থেকে শেষ অবধি সবকিছু খুলে বললাম। উনি আমাকে বললেন, ভাইজান আমাকে একটু রাবেয়ার সাথে কথা বলতে হবে, আপনিও থাকেন আমার সাথে। আমি ওনার সাথে রাবেয়ার ঘরের দিকে এগোলাম, গুল্লু আর গুল্লুর মাকে সাথে নিয়ে। হুজুর ঘরের ভেতরে প্রবেশ করার আগেই রাবেয়ার মা রুম থেকে বলে উঠল, থামো, এক পাও ভেতরে দেবে না তোমরা কেউ, সে কিন্তু দেখছে, তোমরা এখান থেকে যাও। হুজুর মুচকি হাসি দিয়ে খুব সুন্দর করে সালাম দিয়ে ঘরে ঢুকলেন। রাবেয়া ভয় পাচ্ছে আর ওর আইবল সেকেন্ডে 4-5 বার ঘুরছিল ঘরের নানান দিকে। সাইকোলজির ভাষায় এটাকে নিউরোটিক গ্ল্যান্স বলা যেতে পারে। কোনো ব্যক্তি খুব অস্বস্তিতে থাকলে তার সাথে এমনটা হয়। হুজুর একটি চেয়ার নিয়ে বসলেন রাবেয়ার সামনে। উনি রাবেয়াকে কিছু প্রশ্ন করলেন। প্রশ্নগুলো আমার মনে নেই, যতটা মনে আছে ততটা আমি নিজের মতো করে বলতে পারতাম, কিন্তু বানিয়ে কিছু বলতে চাই না, তাই যেটা মনে নেই সেটা বলছি না, সরি। তবে রাবেয়ার সাথে এমন হবার কারণ জানা গিয়েছিল। হুজুর রাবেয়ার সাথে কথা বলে আমাদের বলেছিলেন যে রাবেয়াকে নাকি জন্মের আগেই কালো জাদু করা হয়েছিল। আমি ওনার কথার প্রমাণ চাইলাম। উনি আমাকে বললেন উনি আমাকে সব কিছু বুঝিয়ে বলবেন। রাত হয়ে গেছে। এশার নামাজ পড়ে এসে হুজুর বলতে শুরু করলেন, আমিনাবি আসলে কোনো শয়তানকে ডাকেনি, ওনার ওপরেই আসলে কালো জাদু করা হয়েছিল। উনি নিজেই একজন ভুক্তভোগী। যেহেতু উনি এখন জীবিত নেই সেহেতু কালো জাদুর কারণ জানা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে হঠাৎ করে গোলাম পরিবারের উন্নতির দায়ভার যেহেতু আমেনাবির ওপরে বর্তায় সেহেতু কেউ হিংসে করে এই কাজ করেছে। এই জাদু এতই নিখুঁত যে ধরা খুবই মুশকিল যে আসলেই কালো জাদু করা হয়েছে কিনা। গ্রামের বাড়ি, আমেনাবির থেকেও আগের আমলের বাড়ি এটি। সেই বাড়িটাই রাবেয়াকে যেন ডাকছে। ওকে ওখানে নিয়ে গেলেই ও সুস্থ হয়ে যাবে, এর বেশি আমি কিছু জানি না। হুজুরের কথা আমার হাসি পেল, তবুও কিছু বলছিলাম না। আমি এই খেলা কতদূর গড়ায় দেখতে চাচ্ছিলাম। ওনার কথা মতো উনি, রাবেয়া, ওর মা, গুল্লু, আমরা সবাই মিলে পরদিন গুল্লুদের গ্রামে ফিরে গেলাম। আমি খুবই অবাক হলাম। বাড়ির কাছে পৌঁছাতে রাবেয়া দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। একটা রুমে গিয়ে চারপাশে তাকিয়ে যেন স্মৃতিচারণ করছিল সে। কাঠের খাটের হাতলে হাত দিয়ে যেন আদর করছিল। মানসিক রোগের লক্ষণ একেবারে স্পষ্ট। হুজুর আমাদের নিয়ে ঘরে প্রবেশ করলেন। দূর থেকে তারামন বিবিকে দেখে রাবেয়া বিদঘুটে হাসি দিয়ে বলল, আমি ফিরে এসেছি তারাবু। হুজুর আসনে বসলেন। আমি রিল্যাক্স হয়ে একটা পিঁড়িতে বসে ড্রামাটা উপভোগ করছিলাম। হুজুর 5 মিনিটের মতো বসে দোয়া পড়ার পরে রাবেয়া নিজেই হুজুরের সামনে এসে বসে পড়ে। হুজুর রাবেয়ার চারপাশে নিজের ব্যাগ থেকে একটা ব্রাশের মতো কিছু বের করে বৃত্ত এঁকে দিলেন। এরপর উনি রাবেয়ার দিকে ফিরে সালাম দিলেন। রাবেয়ার চোখের মণি যেন লাফাচ্ছিল, মণিজোড়া যেন চোখ দুটো জুড়ে ছুটাছুটি করছিল। আমি চোখ ঝাড়া দিয়ে নিলাম, ভুল দেখছি না তো? রাবেয়া হঠাৎ ফিসফিস করে বিদঘুটে মোটা গলায় বলে উঠল, কেন ডেকেছিস আমাকে সুলেমান? বুঝতে পারলাম যে হুজুরের নাম সুলেমান। হুজুর জিজ্ঞাসা করলেন যে সে কি চায়, মানে গতানুগতিক যে ঝাড়ফুঁক বা যা কিছু এই প্রসেস।
রাবেয়া বলল সে একে একে এই বংশের সকল স্ত্রী সন্তানকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, এটাই নাকি তার কাজ। হুজুর জিজ্ঞাসা করেন এই কাজ তাকে কে দিয়েছে। সে কোনো কথা বলে না। হুজুর রুম থেকে বেরিয়ে গেলেন। 2 মিনিট পর উনি ঝোলা থেকে একটা বাটি বের করলেন। বাটি উল্টো করে মাটিতে রেখে তার ওপর 2 হাত দিয়ে চাপ দিলেন। বাটি মেঝেতে ঘষে ঘষে সারা ঘর ঘোরালেন আর ঘরের 9টি জায়গায় সেই ব্রাশের মতো কিছু দিয়ে ছোট ছোট বৃত্ত আঁকলেন। হুজুর জ্ঞান হারাচ্ছিলেন মনে হচ্ছিল। উনি থামলেন। একটু স্বাভাবিক হয়ে উনি বললেন, দাগ দেয়া এই 9টি জায়গায় ঘুরতে আমি যেন চোখের সামনে ভোজবাজির খেলা দেখছিলাম। প্রতিটা গর্ত থেকে একটি করে তাবিজ বের হলো। এও কি সম্ভব? বিজ্ঞানের ব্যাখ্যা কিভাবে দেবে? আমি কিভাবে দেব? হুজুর 1 বালতি পানি নিলেন। পানিতে দোয়া পড়ে ফু দিয়ে কালি টাইপের একটা জিনিস দিয়ে তাবিজগুলো পানিতে ডুবিয়ে দিলেন। প্রতিটা তাবিজের ওপর লাল সুতা পেঁচানো। উনি এরপর একে একে 9টা তাবিজ থেকে সুতোগুলো খুলে ফেললেন আর সুতোসহ তাবিজগুলোকে পুড়িয়ে ফেললেন। রাবেয়া বৃত্তের বাইরে বের হতে চেয়েও পারছিল না। সে হুজুরকে নানাভাবে ভয় দেখাচ্ছিল আর কথার জালে আটকাবার চেষ্টা করছিল, কিন্তু হুজুর তার কাজ করে যাচ্ছিলেন নিজের মতো করেই। 10 মিনিট ধরে হুজুর আসনে বসে আছেন। উনি আসন থেকে উঠে বললেন, আরও একটা তাবিজ আছে, খুঁজতে হবে সেটা, আমি পাচ্ছি না। রাবেয়াকে দেখলাম বারবার বিছানার হাতলের দিকে তাকাচ্ছে। আমি মাত্র মাটি খোঁড়ার জন্য আনা শাবল দিয়ে বিছানার হাতলে কোপ দিতে শুরু করলাম। গুল্লু হাত লাগালো আমার সাথে। হাতল ভাঙতেই আরও একটি তাবিজ বের হলো, যা ছিল একটি টিকটিকির কঙ্কালে সুতো পেঁচানো। হুজুর বললেন কেউ যেন খালি হাতে এই জিনিস না ধরে। উনি দোয়া কালাম পড়তে পড়তে তাবিজটা হাতে নিয়ে বালতির পানি ঢেলে সুতার প্যাঁচ খুললেন। ওনাকে দেখে মনে হচ্ছিল যে সুতার প্যাঁচ খুলতে ওনার খুবই কষ্ট হচ্ছে। উনি আসলেই খুব কষ্ট পাচ্ছিলেন বলে মনে হচ্ছিল আমার। উনি তাবিজ খুলে সেটা পুড়িয়ে ফেলতেই রাবেয়া অজ্ঞান হয়ে গেল। 5 মিনিট পর রাবেয়ার জ্ঞান ফিরতেই সে বৃত্তের বাইরে বের হয়ে এসে হুজুরের গলা টিপে ধরে আর চিৎকার করে বলে, আমার শিকারকে কেন নিলি? আমি তোর আজরাইল সুলেমান, তুই মরবি আজ। আমরা সবাই মিলে রাবেয়াকে ধরে বিছানায় শুইয়ে দিলাম। হুজুর রুকায়া শুরু করলেন আল্লাহর নামে। নানান আয়াত পড়ছিলেন উনি আর কাকে যেন রাবেয়ার ভেতর থেকে বের হতে বলছিলেন। হুজুর রাবেয়াকে জোর করে ওনার ঝুলি থেকে 1 শিশি পানি বের করে খাওয়ালেন। রাবেয়া অজ্ঞান হয়ে গেল। হুজুর ঘর থেকে বের হয়ে গেলেন। 10 মিনিট পর তার জ্ঞান ফিরল। অনেকটাই যেন স্বাভাবিক লাগছিল তাকে। একটু পর হুজুর হাতে কিছু বড়ই পাতা নিয়ে ফিরে এলেন। আমাদের সামনেই সেগুলো উনি বেটে ফেললেন। 1 বালতি পানিতে সেগুলো মেশালেন। একটা গ্লাসে পানি নিয়ে রাবেয়াকে 3 ঢোক খাওয়ালেন আর বাকি পানি ওকে গোসল করতে বললেন। রাবেয়ার মা রাবেয়াকে গোসলখানায় নিয়ে গেলেন। গোসল শেষে রাবেয়া ফিরে এলো এবং জানালো তার নাকি কালো রঙের বমি হচ্ছে। হুজুর মুচকি হেসে বললেন, ও কিছু না, এখন আর সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই কথা বলে উনি ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর আমার দ্বিতীয় দফা চমকানোর পালা। হুজুর ঘর থেকে বের হতেই তারামন বিবির স্বামী গোলাম মফিজুর হুজুরের হাত ধরে বললেন, হুজুর আমার বিবিজানকে বাঁচান। হুজুর মুচকি হাসলেন আর বললেন, চাচা যান, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারামন বিবি তার পাপের ফল ভোগ করছে, এটা আল্লাহর দেয়া শাস্তি, আমাকে ক্ষমা করুন, আমি আল্লাহর কাজের বিরোধিতা করতে পারবো না। আমরা সবাই আকাশ থেকে পড়লাম, এ কি বলছেন হুজুর, কেন এসব করছেন উনি? উনি উত্তর দেন, এই কালো জাদু আর কেউ না, তারামন বিবি করেছিলেন। এতদিন উনি এইসব ঘটনা ঘটিয়ে এসেছেন শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে। হিংসে তাকে অন্ধ করে দিয়েছিল। শয়তানকে সে ওয়াদা করেছিল আমেনাবি ও তার বংশের সকল স্ত্রী সন্তানদের জান। যেই কথা উনি রক্ষা করতে পারলেন না। উনি শয়তানকে ভোগ দিতে পারেননি, কারণ কালো জাদু আমি কাটিয়ে দিয়েছি আর তাবিজগুলো খুঁজে বের করে নষ্ট করে ফেলেছি। তাই শয়তান ক্রোধের বশবর্তী হয়ে তারামন বিবির ওপর প্রতিশোধ নিতে চাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, আমি ওনাকে বাঁচাতে পারবো না। এই বলে হুজুর রাস্তা দিয়ে হাঁটা ধরলেন। উঠোন থেকে বের হবার আগে আমি দেখলাম তারামন বিবি বিছানায় শুয়ে আছেন। ফিস ফিস করে বিদ্ঘুটে গলায় কি যেন বলছেন আর ঘরের চারপাশে তার চোখ বুলাচ্ছেন। ক্রোধের স্বরে কাউকে দোষারোপ করছেন উনি। ওনার মুখ দিয়ে গ্যাঁজা বের হচ্ছে। হয়তো উনি নিজের কর্মফল ভোগ করছেন। আমরা গ্রামে আর রইলাম না। সেদিনই কোনোভাবে সড়ক পথে গ্রাম থেকে চলে এলাম। এরপর আর তারামন বিবির খোঁজ নেওয়া হয়নি। 5 দিনের মাঝে রাবেয়া পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। ধর্ম আর বিজ্ঞানের এই গোলক ধাঁধায় বাধা পড়লাম আমি। কি বিলিভ করব? লজিক নাকি চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা? সাইকোলজির ভাষায় রুকাইয়া কি?
হয়তো হিউম্যান ব্রেনকে এটা ভাবতে ফোর্স করবে যে অসুস্থ ছিল এবং ধর্মজ্ঞানের মাধ্যমে তাকে সুস্থ করা হয়েছে। সে যাই হোক, আমার কাছে কোনো লজিক নেই। সুলেমান হুজুরের সাথে চোখ মিলিয়ে আর কথা বলতে পারিনি এরপর। উনিও বলেননি। শহরে ফেরার পর সেই চিরচেনা সুন্দর হাসি দিয়ে আমাকে সালাম দিয়ে উনি বললেন, যাই ভাইজান, ভালো থাকবেন, আর পারলে নামাজ কায়েম করবেন আর আল্লাহর পথে চলবেন। মনে রাখবেন, বান্দা যতই পাপ করুক আর অবিশ্বাসী হোক না কেন, সে যদি নিজের ভুল বুঝতে পারে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি মনে মনে অনুতপ্ত। আমাকে ক্ষমা করো আল্লাহ, আমি তোমার ওপর ঈমান আনতে পারিনি এতদিন। সেদিনের পর থেকে আমি এক ওয়াক্ত নামাজও আর ছাড়িনি, কোরআন পড়াও শিখেছি, রোজা ও নফল ইবাদতে যুক্ত হয়েছি। এশার আজান হচ্ছে, রেডি হব, তোরা এবার ল্যাপটপে যা ইচ্ছা কর। এই বলে প্রফেসর কামরান ওনার ঘটনা শেষ করেন। আমরা তখন ল্যাপটপের কাজ বন্ধ করে ওনার সাথে নামাজে যাবার প্রস্তুতি নেই। প্রিয় লিসেনার্স, আমি সাবিত আপনাদের কিছু কথা বলতে চাই। আমার বন্ধু আবরার ও তার মামা প্রফেসর কামরান আহমেদ জুলাই 2023-এ মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। কষ্ট করে সময় নিয়ে ঘটনাটি পড়ার জন্য রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ঘটনাটি শোনার জন্য আপনাদের প্রতি আমার মন থেকে কৃতজ্ঞতা। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আবারও ফিরে আসতে চাই নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. ¿Qué tú me? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। একটু আগে আমরা একটা ঘটনা শুনলাম, সাবিত আলমের পাঠানো ঘটনা। এই ঘটনা নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন আছে, আমারও কিছু আছে। আমি সেগুলো নিয়ে সাবিত আলমের সাথে কথা বলবো। আর আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি সাবিত আলমকে অলরেডি বলেছি, সাবিত আলম কমেন্ট সেকশনে হয়তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন খুব সহজেই। আমাদের যে মিলিয়ন সেলিব্রেশন আপনারা জানেন এবং সামনে বার্থডে, সেই উপলক্ষে আমরা কিন্তু সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা বেশ কিছু আয়োজন করেছি আপনাদের জন্য। যেমন আপনাদের কাছ থেকে ঘটনা সংগ্রহের পাশাপাশি আপনাদেরকে আরও বেশি এই শোয়ের সাথে অন্তর্ভুক্ত করা এবং আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া এবং সেইভাবে আমাদের শোকে আগামীর জন্য সাজিয়ে নেওয়া। আপনারা সহযোগিতা করবেন আশা করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি হচ্ছি তাসনিম, এবার এইচএসসি এক্সাম দিয়েছি। রাসেল ভাইয়া, আজকে আমি যার সাথে স্টোরিটা শেয়ার করব সেটা হচ্ছে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, অ্যান্ড এটা হচ্ছে একটা পুকুর কেন্দ্রিক ঘটনা। তো দেরি না করে ঘটনায় ডিরেক্টলি চলে যাব এবং ঘটনায় যাওয়ার আগে একটু বলে নেই যে যদি আমার গলার ভয়েসে কারোর প্রবলেম হয়ে থাকে তার জন্য ক্ষমা চাচ্ছি, এবং যদি আশেপাশে হালকা একটা নয়েজ হয়ে থাকে তার জন্য ক্ষমা চাচ্ছি। তো ঘটনাটা ঘটে যায় বরিশালে, এবং আমাদের গ্রামের বাড়ি বরিশাল। অ্যান্ড এটা হচ্ছে আব্বুর ছোটবেলার ঘটনা। এই আব্বুর ছোটবেলাতে আব্বুর ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি। আব্বুর চাচারা অ্যান্ড তার কাজিনরা সবাই একসাথেই থাকতো। এবং যে পুকুরটার কথা বলছি সেটা কিন্তু স্টিল আমাদের গ্রামের সব থেকে বড় পুকুর এখন পর্যন্ত। অ্যান্ড এই পুকুরটাকেই হচ্ছে তারা গোসল করার জায়গা বা অন্যান্য গ্রামের মানুষজন ব্যবহার করে থাকতেন। অ্যান্ড তখনকার সময় তো এত গোসলখানা ছিল না বা এত ওয়াশরুম বাথরুম ছিল না, তো গোসল করার জন্য তারা এই পুকুরটাই ব্যবহার করতো পুরুষরা। তো যেদিনকার ঘটনা বলছি রাসেল ভাইয়া, ওই দিনও যথারীতি যেরকমের হয় যে সব কাজিনরা সবাই একসাথে দুপুরবেলাতে এরকমের পুকুর ঘাটে গোসল করতে যায়।
তো যাওয়ার পরে পুকুরের একটু বর্ণনাটা বলে নেওয়া ভালো, যে এখন তো অনেক উন্নত হয়ে গেছে, এখন তো একটা ঘাট, খুব সুন্দর করে একটা বাঁধানো ঘাটলা হয়েছে, কিন্তু তখন কিন্তু এরকমের ছিল না, ঘাট ছিল না ভালো। তো যেটা হয় যে পুকুরের এক সাইডে হচ্ছে আমাদের নিজস্ব একটা কবরস্থান রয়েছে, অ্যান্ড এক সাইডে হচ্ছে একটা ময়দান রয়েছে। ময়দান বলতে যে ঈদের সময় ওখানে নামাজ পড়া হয়, এটা খুবই পবিত্র জায়গা বলা যায়। তো এখন যেখানে একটা কবরস্থান, মানে এক সাইড যে সাইডটাতে হচ্ছে কবরস্থান রয়েছে, ওই সাইডটাতেই কিন্তু হচ্ছে ঘাটটা ছিল। অ্যান্ড সেটা কিন্তু অত উন্নত মানের ঘাট ছিল না, নর্মাল যেরকমের ঘাট থাকে ওই গাছের ইয়া দিয়ে যে করা হয়। তো তো যেদিনের ঘটনা সেদিনও সবাই যায় গোসল করতে। যাওয়ার পরে যেটা হয় যে আব্বুর এক কাজিন, আমার কাকা হয়, তো উনি বলে কি আব্বুকে যে চল, তো এক সাইডে পুকুরের এক সাইডে ওই যে কলা গাছ কাটা ছিল, তো কলা গাছ কিন্তু আমরা জানি যে পানিতে ভেসে থাকে। তো আব্বুকে বলতেছিল যে চল দেখি যে ওই সাইডের ওই কলা গাছটাকে কে আগে নিতে পারে, ঠিক আছে, এরকম একটা ছিল, মানে কে আগে যে টাচ করে আনতে পারে এরকমের টাইপের। তো আব্বু বলে হ্যাঁ চল। আরেকটা বলে দিই যে রাসেল ভাই আমার বাবা প্রচুর দুরন্ত ছিল অ্যান্ড অনেক সাহসী একজন মানুষ, স্টিল আছে আলহামদুলিল্লাহ। তো বলে কি চল ঠিক আছে যাই, কে রেসে আগে যেতে। তো যেটা করে যে আমার ওই কাকার আসলে দুষ্ট বুদ্ধি ছিল, সে চিন্তা করে কি যে মানে অর্ধেক পথ নিয়ে সে পিছু পিছু মানে লুকিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এরকমটাই করে সে যখন পুকুরটার একদম মাঝ বরাবর যায় না, তখন সে কি করে পিছনে চলে আসে, মানে গাদলার দিকে চলে আসে, ওই কলা গাছের দিকে না গিয়ে। কিন্তু আব্বু তো সেটা বুঝিনি। আব্বু তো যখন ডুব দিয়ে সাঁতার কাটছিল, তো যখন উঠে দেখে যে তার ভাই নেই, আর সে রীতিমতো ওই ঘাটে বসে বসে হাসছে, মানে সে খুবই মানে বোকা বানিয়েছে এরকম টাইপের একটা হাসি দিচ্ছিল। তো তখনই না ওই পানি, মানে পুকুরটা তো অনেক বড় রাসেল ভাইয়া, তো আব্বু ভয় পেয়ে যায়, মানে একটু মনের মধ্যে একটু কেমন ভয় ভয় লেগে ওঠে, জানলাই পানির মধ্যে আমি একা। যাই হোক, তো তারপরও সে কিন্তু ওই কলা গাছটাকে নেয়, কিন্তু কলা গাছটা নিয়ে সে আর পানি থেকে আসে না, পানির ভিতর থেকে সাঁতার কেটে যায় না, সে পাড় থেকে উঠে ওই গাদলায় যায়। গাদলায় গিয়ে সে ওই সাবান টাবান মেখে পানিতে মানে ডুব দিয়ে গোসল করতে নামে, যেটা করতে আসলে বেসিক্যালি আসছিল পুকুর পাড়ে। তো আমি মানে এটা বলতে গেলেও আমার ভয় লাগে এখনো। তো যেটা হয় যে আব্বু যখন পানিতে ডুবটা দেয়, তখন না সে ফিল করে যে তার পাটা না কে যেন পানির নিচ থেকে টানছে, ঠিক আছে, পানির নিচ থেকে টানছে। তো এটা খুবই স্বাভাবিক যে তার ভাইরা যেহেতু সাথে ছিল, সে আব্বু ভেবেছে যে তার ভাইরাই মনে হয় পানির নিচ থেকে টানছে পাটা। তো আব্বু বলতেছিল যে এই পা ছাড়, নর্মালি বলতেছিল যে মানে রাগ হয়ে বলছে পা ছাড়। কিন্তু সে দেখলো যে ওই আব্বু খেয়াল করলো, মানে ফিল করতে পারলো যে না পাটা না ছাড়ছে না, মানে খুবই আস্তে আস্তে, খুবই জোরে টান দিচ্ছে না যদিও, কিন্তু খুবই আস্তে আস্তে না পানির দিকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে তো সে অনেকক্ষণ এরকমের পাছাড় বলতেছে, ওই যে কলা গাছের যে জিনিসটা আব্বু নিয়ে আসছিল ওইটা না, মানে ওটা তো আসলে ধরলেই পানির ভিতরে ডুবে যায়, মানে ওটা তো আসলে প্রোটেকশন পাওয়ার মতো কোনো জিনিস না। তো ওই যে ঘাটে যে খুঁটিগুলা ছিল না, ওই খুঁটিগুলা ধরে বলতেছে যে পাছাড়। তো সাডেনলি আব্বু শোনে যে আব্বু যাকে ভাবছিল যে তার পাটা টেনে ধরে রাখছে, তো ওই ভাইটাকে তার চাচা বকা দিচ্ছে, এবং সেটা পানির মানে ঘাটে, মানে ওই সাইডে কোনো বাগানে কাজ করতেছে, তখন কি যেন ভুল করছে, তার জন্য তার চাচা ওই ভাইটাকে বকা দিচ্ছে। অ্যান্ড তখন আব্বু রিয়েলাইজ করে ও মাই গড, আমার ভাই তো ওদিকে, সে তো পানির ভিতরে না। অ্যান্ড এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে রাসেল ভাই যে আব্বুর যত কাজিনরা ছিল সবাই কিন্তু ওই ঘাটেই বসা, সবাই সবার মতো সাবান টাবান দিচ্ছে অ্যান্ড কথাবার্তা বলছে। অ্যান্ড আব্বু যে ওখানে বসে ছটফট করতেছে, তারা আবার ভাবতেছে কি আব্বু মনে হয় ফাইজলামি করতেছে, ঠিক আছে। তো যখন আব্বু রিয়েলাইজ করছে যে আমার পা যে টানছে সে আমার ভাই না, তখন সে কি করে ডুব দিয়ে সে ওই পাটা ধরার চেষ্টা করে। অ্যান্ড পাটা ধরে আব্বু ফিল করে যে পাটা না 3 আঙ্গুল, মানে হাতটা ধরার চেষ্টা করে, হাতটা ধরার চেষ্টা করে। তো হাতটা ধরে দেখে যে হাতটা না 3 আঙ্গুল বিশিষ্ট, মানে 3 আঙ্গুল দিয়ে তার পাটা ধরে রেখেছে। এবং আব্বু যখনই হাতটা এরকম ধরতে যাচ্ছে, হাতটা স্লিপ কাটতেছে, মানে খুবই পেশল টাইপের একটা জিনিস। তো তখন আব্বু রিয়েলাইজ করে ফেলে যে ও মাই গড, এটা তো মানুষ না। তো সে কি করে, ডুব থেকে উঠে
ওঠার পরে মানে 2 হাত দিয়ে ওই খুঁটিটাকে ধরার চেষ্টা করার পরে সে পা দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে, চিৎকার করতে থাকে এরকম টাইপের। কিন্তু মানে ওই যে খুঁটিটা ধরেছিল না, ওইটা থেকে আব্বু প্রোটেকশন ঠিকমতো পাচ্ছিল না। আব্বুর মনে হচ্ছিল পানির ভিতরে চলে যাচ্ছে। তখন কি করে যে ওই পাশেই না একটা গাছ ছিল, ওই গাছটা মানে শুরু থেকেই না পানির ভিতরে একটু নুয়ে টাইপের ছিল। তো আব্বু কি করে ওই গাছটার ডালটাকে ধরে, 2 হাত থেকে ধরে অনেক জোরে লাথি মারা শুরু করে অ্যান্ড অনেক জোরে চিৎকার করা শুরু করে। তো আব্বুর যে কাজিনরা ছিল তারা পুকুর ঘাটে বসে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তো যতক্ষণে তারা বুঝতে পারে ততক্ষণে মানে আল্লাহর রহমতে আল্লাহ সেভ করেছে ওই সময় আব্বুকে। যাই হোক, তো যেটা হয় যে আব্বু আল্লাহর রহমতে সে ফাইট করে ঠিক মতোই ওইটাকে মানে অনেক জোরে লাথি দেওয়ার কারণে না ছুটে আসে, বুঝছেন রাসেল ভাইয়া। তো ছুটে আসার কারণে আব্বু যখন ঘাটে উঠেই না পানির মানে ঘাটে উঠতে পারে না, ওই যখন ছুটে যায় আব্বু জাস্ট বেহুশ হয়ে যায়। যখন বেহুশ হয়ে যায় তখন আব্বুর কাজিনরা সবাই মানে একদম দৌড়ে এসে তাকে ধরে যে আল্লাহ কি হইলো। আর আব্বুর চাচারাও আশেপাশেই ছিল, তো তারা সবাই দৌড়ে এসে সবাই পানি থেকে আব্বুকে উঠানোর পরে বাসায় নিয়ে যায়। এখন যেটা হয়েছে যে এই কাহিনীটা ছিল দুপুরবেলার কাহিনী, একদম কিন্তু ভর দুপুর, এবং গ্রামের বাড়িতে দুপুরবেলা কিন্তু খুবই ভয়ঙ্কর এটা টাইম বলা হয়। যাই হোক, তো আব্বুর জ্ঞান ফেরে কিন্তু একদম রাতে, মানে পুরাটা টাইম আব্বু একদম বেহুশের মতো ছিল এবং গায়ে প্রচন্ড জ্বর ছিল। তো তারপরে যেটা হয় যে আব্বু অনেক ভয় পাওয়া শুরু করে, সে মানে একা কিছুই করতে পারে না, মানে খুবই ভয় পায়, ছোট মানুষ ছিল খুবই ভয় পায়। তো আব্বুর চাচা আব্বুকে বিভিন্ন ওজা গ্রাম মানে যেখানে শুনছে যে ভালো ওজা আছে সেখানেই নিয়ে যেত অ্যান্ড চিকিৎসা করার চেষ্টা করতো। এই করে আব্বু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে ওঠে। কিন্তু রাসেল ভাইয়া মানে যেটা বলবো যে ওই পুকুরটা তো এখনো আছে, এরপরে আব্বু ওই পুকুরে আর কখনোই নামে নাই, গোসল করতে তো জীবনেও না, মানে ওই পুকুরে আব্বু কখনোই নামে নাই। আর যদি কোনো কারণবশত যে হ্যাঁ এখন গোসল করতে হবে, তাহলেও হচ্ছে ওই সাথে কেউ একজন থাকে এবং সে ওই মগ থেকে পানি মানে পুকুর থেকে মগ দিয়ে পানি উঠে মাথায় দেয়, কিন্তু ওই পুকুরে নামে না। তো এই পুকুর রিলেটেডই আর একটা কাহিনী যেটা বলবো যে এইটা তো ছিল আব্বুর লাইফের এই যে জিনটা বলি বা ভূতটা বলি, সেটা তো তার কাজে সফল হয়নি, আব্বুকে তো নিতে পারিনি পানির মধ্যে। যদি আল্লাহ না করুক যদি নিত তাহলে তো আর আই থিঙ্ক কখনো পাওয়া যেত না, কারণ এটা তো শুনে এসেছি যে পুকুরে একবার নিতে পারলে সে মানুষটার বেঁচে ফেরে না। তো এই যে জিনিসটা যে জিনটা সেটা কিন্তু স্টিল এই পুকুরে আছে এবং মানুষজন অনেক দেখেছে, যদিও কাউকে টান দেয় না পানিতে, কিন্তু তারপরও মানুষজন অনেকবার দেখেছে এই জিনিসটা, অনেকবার অনেকে অনেক কিছু দেখে, স্বপ্নে দেখে বা পুকুরের আশেপাশে কবরস্থানের বা ওই ময়দানের আশেপাশে অনেক কিছু দেখতে পায়। তো ওগুলাতে যাচ্ছি না আমি, আব্বুর যেহেতু এটা আব্বুর সাথে একটা কাহিনী, তো আব্বুকে নিয়ে বলি। তো একদম রিসেন্ট 2টা কাহিনী আমি বলবো। একটা হচ্ছে যে আব্বু হচ্ছে গ্রামে যায়, যেদিনকার কাহিনী আব্বুর একটু স্মোকিং করার সমস্যা আছে, তো সে স্মোক করতে করতে ওই ফোনে কথা বলতে বলতে আর স্মোক করতে করতে সে ওই পুকুরের ঘাটে যায়। এখন যেটা বলবো মানে যেটা যে এখন কিন্তু খুব সুন্দর করে ঘাটটা বাঁধানো আছে, কিন্তু তো ওই বাঁধানো ঘাটে যায়, তো সে আসলে খেয়াল করে নাই যে মানে রাতটা কত হয়ে গেছে বা সামথিং। তো আনুমানিক ওইটা রাত 1টার মতো ছিল। তো সে কথা বলতে বলতেই ওই পুকুর ঘাটে যায়। তো যাওয়ার পরে কেমন জানি একটা গমগমে আবহাওয়া, এরকম একটা আব্বু বললো যে খুবই গমগমে আবহাওয়া ছিল। তারপরে সে অত কেয়ার করে না, সে সিগারেট খাচ্ছিল। তো সাডেনলি সে আব্বু খেয়াল করলো যে আমার মানে ঘাটে বসার জন্য একটা জায়গা আছে, ওই জায়গাটাতে না একটা বড় সড়ো একটা কালো কুকুর জিব্বা বার করে বসে আছে। তো মানে প্রথমে জিনিসটা অস্বাভাবিক লাগেনি আব্বুর কাছে, কারণ কি রাসেল ভাই আমরা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে কুকুর পালে, তো আব্বু ভেবেছে কি যে আব্বুর কুকুর হইতে পারে। কুকুরগুলো আব্বু যেখানেই রাতে যায়, সেটা যত রাত্রি হোক না কেন। তো কিন্তু পরক্ষণেই আব্বুর খেয়াল আসে যে আমার তো কোনো কালো কুকুর নেই, কারণ আব্বুর যতগুলা কুকুর আছে সবগুলো হচ্ছে একটু মাটি কালারের বা অরেঞ্জ যে কালারগুলো হয় কুকুরের, সাদা টাইপের, কিন্তু কালো কুকুর আব্বুর একটাও নাই। তো বলে যে এত বড় কুকুর এইখানে কি করে, এবং যেটা হচ্ছে যে কুকুরটা না অনেক বড় জিব্বা বের করে, মানে জিব্বাটা মানে সর্বোচ্চ মনে হয় বের করেছে, এরকম বের করে মানে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কেমন একটা শব্দ করতেছে। তো যখনই না আব্বু রিয়েলাইজ করে যে এই কুকুর তো আমার না,
তো সে বুঝতে পারে যে হ্যাঁ আমি তো পুকুর ঘাটে। তো সে না আল্লাহর মানে সূরা পড়তে পড়তে সে বাসার দিকে চলে আসে। আর রাসেল ভাইয়া বাসার দিকে এসে সে না ওই পুকুরের ওই যেখানে কুকুরটাকে বসা দেখেছে ওইখানে না লাইট মারে। লাইট মারার পর রাসেল ভাইয়া আব্বু দেখে যে কোনো কুকুর তো নাই, ওখানে কিচ্ছু নাই। অ্যান্ড বাসায় আসার পর দেখে যে আব্বুর যে কুকুরগুলা পালে সেই কুকুরগুলা বাসায় ঘুমায়, মানে আমাদের বিল্ডিং এর চারপাশে ঘুমিয়ে আছে। তো তখন আব্বু মানে একটু ভয় পেয়ে যায় অ্যান্ড বুঝতে পারে যে না আব্বুর এই টাইমে বাইরে যাওয়া ঠিক হয় না, অ্যান্ড পুকুর ঘাটে তো একদমই না। তারপরে সে বাসায় চলে আসে, যদিও সে মানে অত কোনো সমস্যা হয়নি, কিন্তু এটা ছিল ওই দিনকারের কাহিনী। আর একদিনও হচ্ছে এরকমের রাতের বেলা, তখন আই থিঙ্ক 12টা মেবি 12টা বাজে এরকম একটা আনুমানিক সময় আব্বু বলেছিল। তো সে ওই এই একই স্মোক করতে করতে সে করে কি, এবার আর পুকুর ঘাটে যায় না, সে যায় হচ্ছে ওই ময়দানের যে রোডটা রয়েছে ওই ময়দানের দিকে রোডটাতে যায়। তো কথা বলতে বলতে সে খেয়ালই করেনি যে সে একদম ময়দানের রোডে চলে আসছে। আসার পরে সে না হঠাৎ করে ফিল করলো কি যে কোন একটা জন্তু যদি অনেক রাগ করে গোংরায় না, ওই রকমের একটা শব্দ। তো শব্দ পাওয়ার পরে আব্বু হচ্ছে মানে একটু খেয়াল করে যে ও আমি কোথায়, অ্যান্ড দেন দেখে যে সে একদম পাশেই ময়দানের পাশেই কিন্তু একদম পুকুরটা। অ্যান্ড তখন মানে আব্বু ফিল করে যে আমার এখানে আসা উচিত হয়নি। তো সে না হাঁটা শুরু করে যে ঠিক আছে আমি বাসার দিকে চলে যাই, এখানে আসা ঠিক হয়নি। কিন্তু যখন সে আসা শুরু করে না ওই গোংরানোর শব্দটা আরো বেশি পাচ্ছিল, অ্যান্ড সে না ফিল করতেছিল যে তার কানটা না অনেক ভারী হয়ে আসছে, কানটা অনেক ভারী হয়ে আসতেছে। তো সে জোরে হাঁটা শুরু করে, অ্যান্ড যখনই একটু মানে পাস হয়, একটু হাঁটে মানে কত দূরে যায়, তখনই ফিল করে যে তার কানে কেউ একজন মানে চিমটি দেয়। হ্যাঁ, যখনই চিমটি দেয় এবং এটা একদমই পরিষ্কার যে আশেপাশে কেউ নেই, এত রাতে গ্রামের বাড়ি, এবং তখন ছিল একদম শীতের সময়, সবাই যে যার মতো বাসায় এবং ঘুমায়ও পড়ছে ম্যাক্সিমাম মানুষ। তো তখন হচ্ছে আব্বু ভয় পায় অ্যান্ড যত সম্ভব জোরে হেঁটে বাসায় চলে আসে। তো এই ছিল হচ্ছে দুইটা কাহিনী। অ্যান্ড এই পুকুরের যে এই জিনিসটা, এই যে জিনটা, সেটা হচ্ছে স্টিলও বলা যায় যে মানে জিনিসটা কেমন রাসেল ভাইয়া, যে কোনো না কোনো ভাবে না আব্বুকে ওই পানিতে টানে, মানে ওই পুকুরটা টানে সবসময় ওই পুকুরের চারপাশে, মানে আব্বুর অজান্তে আব্বু চলে যায়, যখন রিয়েলাইজ করে তখন কিছু না কিছু অদ্ভুত জিনিসে দেখে। তো এই ছিল আজকের কাহিনী রাসেল ভাই, আশা করি আপনাদের আপনার মানে লিসেনারদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে মানে আমার কাছে ভালো লাগবে। অ্যান্ড রাসেল ভাইয়া আমার আব্বুর সাথে আরো অনেক কাহিনী আছে। তো আজকে যেহেতু পুকুর রিলেটেড কাহিনী ছিল তো ওগুলো আজকে শেয়ার করলাম না। যদি এটা সিলেক্ট হয় তাহলে আমি আব্বুর সাথে ঘটে যাওয়া অন্যান্য কাহিনী বলবো। এবং আমরাও অনেক কিছু ফেস করেছি গ্রামের বাড়িতে গিয়ে, আমি নিজেও অনেক ফেস করেছি। সেই ধরনের সকল কাহিনী আপনাকে ইনশাল্লাহ শেয়ার করব যদি এটা সিলেক্ট হয়। ভালো থাকবেন রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমরা সবসময় চাই যে আপনারা আপনাদের ঘটনাগুলো অথবা আপনাদের চারপাশের মানুষের যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আপনার এলাকার কোনো একটা স্থান, যে স্থানটাকে যে আমরা বলি না যে এই পুকুরটা নিয়ে অনেক ঝামেলা রয়েছে বা এই জায়গাটা নিয়ে অনেক প্রবলেম রয়েছে, সেই সমস্ত প্রবলেমের খবর আমাদের জানিয়ে দিন। সম্ভব হলে আমরা সেখানে যাব অথবা আপনার কাছ থেকে কালেক্ট করব আপনার এলাকার সেই জনপ্রিয় বা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশিকুর রহমান মিরাজ।
রিয়াদ শহরের জেদিদ সানাইয়ার একটা জায়গা আছে, ওই জায়গা থেকে বলতেছি। আমার দেশের বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী, আর থানা হচ্ছে বেগমগঞ্জ। আমি আপনার বুথ এফএমের অনেক অনেক বড় একজন ফ্যান। আমি প্রতিদিন আপনার বুথ এফএম শুনি। এমন কোনো দিন নেই যে আমি মানে এমন কোনো রাত নাই যে আমি আপনার বুথ এফএম না শুনে ঘুমাইছি। আজকে 7-8 বছর আমি রেগুলার আপনার বুথ এফএম শুনি। আমি আপনার পুরানো স্টোরিগুলো আপনার ভূত.com থেকে আমি শুনি। ভাইয়া খুব দুঃখের সাথে বলতেছি, আমি কখনো আপনাকে একটা ঘটনা পাঠাই নাই। আর অনেক ইচ্ছে ছিল একটা ঘটনা, এখন আমি যে ঘটনাটা বলতেছি বা বলবো, ওই ঘটনাটা আপনার এই স্টুডিওতে এসে বলার ইচ্ছে ছিল। তো আমার চাকরি বাকরির কারণে ভাই আমি বলতে পারি নাই। এখন প্রবাস জীবন, এখন তো কোনোভাবে পসিবল না। তো এখন ইমেলের মাধ্যমে এবং অডিও ক্লিপ দিয়ে আপনাকে ঘটনাটা শেয়ার করতেছি। যদি ভালো লাগে হ্যাঁ তাহলে শেয়ার করবেন শ্রোতাদের মাঝে। আমার পরিচয় দেওয়া শেষ, এবার আমি আমার ঘটনাতে ধীরে ধীরে যাই। আগে আমি ঘটনাতে যাওয়ার আগে আমি আমাদের এই যার সাথে ঘটেছিল তার সম্পর্কে কিছু বলে নিই। উনি আমার জেঠিমা হয়, আমাদের বাড়ির নামাজি এবং কি আল্লাহওয়ালা মানুষ। আমাদের বাড়িতে আপনার যে কোনো ধরনের আপনার জার ফুকের কোনো সমস্যা উনি সমাধান করতেন। মানে আল্লাহ তাআলা ওনার হাতে আলাদা একটা মনে হয় মানে অশেষ একটা এই রহমত দান করছেন। না হলে আপনার ভার ভাঙা হোক, মাথা ব্যথা হোক, ওনার কাছ থেকে জার ফুক নিলে, ওনার কাছ থেকে পানি পড়া নিলে, যে কোনো সমস্যা মানে প্যারানর্মাল হোক বা এমনি কোনো সমস্যা হোক সমাধান হইতো। এটা আমাদের বাড়ির সকলে বিশ্বাস করতো এবং উনিও খুব ভালো মানুষ ছিলেন আর কি। ঘটনাটি ঘটে আপনার 2004 সালের পরে। 2004 সালে একটা বন্যা হয়েছিল না, ওই বন্যার পরে আর কি। তখন আমার বয়স ছিল আপনার প্রায় 6 বছর কাছাকাছি, হ্যাঁ এরকম হবে। তো আমাদের জেঠিমা আছে না, আমার জেঠিমা আপনার নামাজ কালমা পড়তো। তো ওনাদের এই আমাদের বাড়িটা হচ্ছে আপনার এই চারপাশে দিয়ে ঘর, এই সবাই, আর হাঁটার রাস্তা হচ্ছে একটা। তো হাঁটার রাস্তা দিয়ে মানে বাড়িতে ঢোকার সময় একটা পুকুর আছে বাড়ির মধ্যখানে, আর এবং বাড়ির পিছনে হচ্ছে আপনার 3টা পুকুর। ওই 3টা পুকুর হচ্ছে আপনার একসাথে না বলতে এই 2টা পুকুর একসাথে, আর একটা পুকুর হচ্ছে এই 2টা পুকুরের মধ্যখান বরাবর সামনে। তো আমার জেঠিমার ঘর যেটা টিনের ঘর ছিল, ওনার ঘর হচ্ছে আপনার যে 2টা পুকুর আছে ওই 2টা পুকুরের পাশে, মানে একটা পুকুর দিয়ে আপনার 5 থেকে 6 পা সামনে দিলে আপনার ওই পুকুরটা আর কি। তো পুকুর দিয়ে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে ওনারা ওই পুকুরটা ব্যবহার করতো আর কি। তো আমার জেঠিমার সংসারে হচ্ছে আপনার 5 জন সন্তান ছিল, 4 জন ছিল মেয়ে আর 1 জন ছিল ছেলে। তো আপনার ওই ছেলের সংসার ছিল এবং 3 মেয়ের বিবাহিত ছিল আর 1 মেয়ে ছিল অবিবাহিত। তো উনি একদিন হঠাৎ করে মানে স্বপ্নে দেখে যে একজন দাঁড়িয়াল, একজন হুজুর পাগড়ি মাথা দিয়ে ওনাকে বলতেছে যে এই পুকুরটাই একটু এই সিঁড়ি দিয়ে একটু নিচে নামা। মানে ওনার টিনের ঘরের পিছন দিয়ে যে দরজা আছে ওই দরজা দিয়ে উনি বাইর হয়েছে, আর উনি দেখে যে পুকুরের সামনে একজন হুজুর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওনাকে বলতেছে একটু নিচে নাম। তো নিচে নামার পরে সিঁড়ি দিয়ে নিচে নামার পরে লাস্টে যে সিঁড়ি আসছিল ওইটার পরে পানি আর কি। তো পানিতে উনি পা রাখছে, আর পানিতে পা রাখার পরে আপনার পানিটা একটু নাড়ানাড়ি হয়েছে না, নাড়ানাড়ির সাথে একটা কলসি ছিল আর কি, মাটির কলসি পানির নিচে আর কি। পানির নিচে বলতে মানে দেখা যাইতেছে এরকম আর কি। তো ওই ঢাকনা যেটা ছিল ওই ঢাকনাটা আপনার ওই সরে গেছে আর কি, মানে পানিতে রাখার পরে পানিতে যে একটু নাড়ানাড়ি হয়েছে না, এটার জন্য ঢাকনাটা সরে গেছে। উনি দেখে যে আপনার ওই পানিতে ওই কলসে অধিক পরিমাণে স্বর্ণ মুদ্রা। তখন ওই হুজুর বলে এই কলসটা তুমি তোমার বাসায় নিয়ে যাও। তো উনি সরাসরি না করে দেয় আর কি, যে আমি এটা নিব না। তো বলে যে এটা তুমি নিয়ে যাও, তোমার এতে পরিবারের অনেক সমস্যা সমাধান হবে আর্থিকভাবে। উনি টোটালি না করে দেয় এবং ওই স্বপ্নটাও শেষ হয় আর কি। তো উনি জিনিসটা আর বেশি ভাবে না আর কি জিনিসগুলো নিয়ে।
তো এভাবে উনি আপনার স্বপ্নটা রেগুলার বলতে কয়েকবার দেখছিল আর, কিন্তু মানে একদিন পর দেখে না। ধরুন আজকে দেখছে, আপনার এই সপ্তাহখানেক পরে আবার দেখছে আর কি, এরকম একটা স্বপ্ন। তো উনি এইভাবে স্বপ্ন দেখার পর আপনার 3 থেকে 4 বারের মাথায় উনি হুজুরকে বলে যে আমি আপনাকে বলে দিতেছি, আপনি আমাকে এভাবে আর কখনো ডিস্টার্ব করবেন না। আর আপনি তো আল্লাহ তাআলার একজন মাখলুক, আমি আল্লাহ তাআলার একজন মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে ওনার ইবাদত করার জন্য। তো আমরা আল্লাহ তাআলার গোলাম, এইসব ধরনের কথা বলছে বলে বুঝেছে আর কি। তো উনি হুজুরও বলছে যে আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি এটা নাও, এটা নিলে তোমার সংসারের অনেক সমস্যার সমাধান হবে আর্থিকভাবে। উনি সরাসরি না করে দেয়। তখন হুজুর বলে যে আচ্ছা তুমি যে নিবা না এটা ঠিক আছে, মানছি নিবা না, কিন্তু আমাকে একটা ওয়াদা দিতে হবে। তো ওয়াদাটা ছিল এরকম যে এই কথাগুলো তুমি তোমার কাউকে বলবা না, তোমার আত্মীয় স্বজন বা তোমার পাড়া প্রতিবেশী কাউকে তুমি এই জিনিসটা জানাতে পারবা না যে এইসব ধরনের কোনো কিছু তোমার জীবন হয়েছে বা তোমার আমি যে অফারটা করছিলাম। তো উনি ওয়াদা দিয়েছিল যে উনি করবেন। আর হুজুরও ওয়াদা দিয়েছিল যে তুমি যদি না করো তাহলে আমি তোমার কখনো কোনো ক্ষতি করবো না, যদি পারি উপকার করবো। উনি বলছেন আপনার উপকার করা লাগবে না, আপনি আমার ক্ষতি করা লাগবে না, আমি আপনার এই কথা কাউকে বলবো না। তো জিনিসটা এখানে সমাপ্তি, মানে হুজুরের সাথে ওনার সাথে এখানে কথা শেষ। এটাও কিন্তু কল্পনাতে হয়েছিল, মানে স্বপ্নে দেখছিল। তো এভাবে আপনার দিন গেল। তো এমনি হঠাৎ করে বলতে উনি বাড়ির সবাই তো ওনার কাছে আসতো এই সমস্যা ওই সমস্যা নিয়ে। তো উনি ঝাড়ফুঁক দিতেন। তো একদিনে মানে প্রতিবেশীদের সাথে বসে কথা বলতে চলে উনি হঠাৎ করে কথাটা ওনাদের সাথে শেয়ার করে ফেলে বলে যে আমাকে হুজুর একজন এইভাবে অফার করছিল, আমি ফিরিয়ে দিয়েছিলাম। তো ওনারা বলে যে কেন ফিরিয়ে দিয়েছিলেন, এই সেই হুজুর দেখতে কিরকম বা কি আসে বিষয়, যে আমরা কখনো দেখি নাই, আপনাদের সাথে দেখা দিছে, এগুলো আর কি। এগুলো অনেক ধরনের কথা হয়, মানে মহিলা বসলে তো অনেক ধরনের কথা হয়। তো উনি হঠাৎ করে মনে পড়ে যে উনি যে আসলে ওয়াদাটা দিছিল ওই হুজুরকে, তো ওয়াদাটা তো ভঙ্গ করে ফেলছে। তো উনি জিনিসটা অনেক ঘাবড়ে যাওয়ার পর উনি নামাজ পড়ে আপনার অনেক আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ভাবছিল এটা জিনিসটা সমাধান হয়ে গেছে। তো যেদিন এটা বলছিল ওই দিন রাতের কিছু হয় নাই, প্রায় 2 থেকে 3 দিন পরে উনি আবার স্বপ্ন দেখে ওই হুজুর অনেক রাগান্বিত স্বরে বলে যে আমি তো তোর কখনো কোনো ক্ষতি করি নাই, তাহলে তুই এই জিনিসটা কেন করলি? তুই ওয়াদা ভঙ্গ করছস, তোর এই শাস্তি তোকে পেতেই হবে। তুই যত আমলদারে হস, তোকে আমি এই শাস্তি আমি দেবই দেব, কারণ আমি তোর উপকার করতে চাইছিলাম, কিন্তু উপকার নিস না, ভালো কথা, আমি তো তোর ক্ষতি করতে চাইনি। তাহলে কেন তুই আমার সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করলি? আর এর প্রতিদিন তোকে পেতেই হবে। জাস্ট এতটুকু কিন্তু স্বপ্ন দেখে। এটা দেখার পরে তো উনি অনেক ঘাবড়ে যায়। এবার মানে কান্নাকাটি করার অবস্থা আর কি। তো এলাকার মানে আমাদের বাড়ির সবাই বলে যে কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন? তো উনি আর এই জিনিসটা কাউকে শেয়ার করে না, উনি ওনার ভিতরে রাখে। তো মেবি এই স্বপ্নটা দেখার পর প্রায় 3 থেকে 4 সপ্তাহ মনে হয় গেছে, মিনিমাম 1 মাস ধরেন, 1 মাস যাওয়ার পরে আপনার উনি আবার একটা স্বপ্ন দেখে। তখন কোনো হুজুরকেও দেখে নাই, কিছুই দেখে নাই। উনি দেখে যে উনি ওই ঘাটলাতে বসে আছে আর একটা আওয়াজ আসছে। আওয়াজটা এরকম ছিল, ওনার নাম ধরেই বলছে আর কি। তো আমি ওনার নামটা এখানে নিতে যাচ্ছি না, কারণ উনি একজন মৃত ব্যক্তি, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক, তাই আমি ওনার নামটা নিতে চাচ্ছি না। উনি বলতেছে যে গায়েবী আওয়াজে বলতেছে যে আচ্ছা তুমি কি, নাম ধরে বলতেছে, তুমি কি তোমার স্বামীকে বেশি ভালোবাসো নাকি তোমার একমাত্র ছেলে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসো? তখন উনি বলে যে আমি আমার সবচেয়ে ছেলে সন্তানকে বেশি ভালোবাসি। আসলে ভাই এর মধ্যে একটা কথা বলি, কারণ ওনার হাজব্যান্ড 2টা সংসার ছিল ওনার, আর উনি হচ্ছে প্রথম সংসারে। আর ওনার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করার পরে ওই সংসারে ওনার সবকিছু হইতো আর কি। এই সংসারের ভিতর এত বেশি কেয়ার করতো না। আর ওনার ছেলে এই সংসারটা আপনার মানে সংসারের দায়ভার ওনার ছেলের কাছে থাকতো। তো উনি অবশ্যই মা হিসেবে মার ছেলের কথাই বলবে। তো বলে যে আমি আমার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি। তো এটা বলার পরে ওই একটা হাসি আসে, হাসিটা ছিল একদম মানে রসজনক একটা হাসি, মানে একটা নর্মাল হাসি একটা, আর একটা হচ্ছে আপনার রসজনক হাসি। তো একটা রসজনক হাসি আসে, যে হাসির আওয়াজে উনি বুঝতে পারে যে এখানে তো গরমিল হচ্ছে। উনিও স্বপ্নটা ভাঙে তখন,
ভাঙার পরে দেখা যায় উনি পুরা বডি ঘামে ফুল ভিজা আর কি, এই অবস্থা। দেখা যাবে চারপাশে ফজরের আজান দিতেছে, উনি নামাজ পড়ছে, নামাজ পড়ে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আর এটা তো মাপ চাইতেছে। এখন এটা কি হবে, উনি এই চিন্তাতে অস্থির। তো এভাবে মনে হয় সপ্তাহখানিক যায়, সপ্তাহখানিক ভিতর আর আলহামদুলিল্লাহ বলতে কিছুই হয় নাই ওনাদের আর কি। তো উনি তো আলহামদুলিল্লাহ বলে ফেলছে, কারণ ওনার সবকিছু উনি আস্তে আস্তে ভুলে যাওয়ার জন্য চাইতেছে যে এইগুলা যাক মাপ, হয়তো আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিছে। ওই যে হুজুর অথবা বা জিন, ওই লোকটা ওনাকে ওই জিনটা ওনাকে কি মাফ করে দিছে, উনি ভাবতেছে আর কি এটা। তো একদিন হঠাৎ উনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওনার সন্তান কাজে না গিয়ে আপনার ওই পুকুরের সিঁড়ির উপরে মানে অর্ধেক শরীর হচ্ছে আপনার পানিতে, আর মাজার উপর অংশ হচ্ছে আপনার পানির উপরে, সিঁড়ির উপরে বসে আছে। তুমি বলে যে আজকে তুমি কাজে যাও নাই, কিন্তু এখানে বসে রয়েছো কেন? তখন ওনার ছেলে কোনো কথা বলে না আর কি। তো ওনার ছেলেকে ওখান থেকে তুলতেও পারে না, মানে শক্ত করে বসে রয়েছে, এরকম একটা অবস্থা যে মানে এমন ভাবে বসে রয়েছে যে মানে ইচ্ছাকৃত বা মনে হয় বসে রয়েছে, ওনাকে উঠতে বললে উনি উঠে না। তো বাড়ির সবাই বলে যে এটা কিরকম ধরনের পাগলামো যে তুমি উঠো না, এখানে বসে থাকলে কি হবে? তো এগুলা ওনাকে এখান থেকে নেওয়ার পর বাসায় নেওয়ার পর ওনাকে আবার ট্রিটমেন্ট করায়, কিছু থেকে কিছুই হয় না। ওনাকে আবার ভালো ঢাকাতেও নেওয়া হয়েছে, ঢাকাতে নেওয়ার পর ওনার চিকিৎসার জন্য চাইছে যে ওনার সমস্যাটা কি। দেখে যে ঢাকাতে নেওয়ার পর ওনার সমস্যা তো সমাধান হয় না, উনি টোটালি ওনার সেন্স আউট, উনি পাগল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো উনি তো বুঝতে পারে যে সমস্যাটা তো আসলে এটা তো ওই সমস্যাটাই যে ওনাকে স্বপ্নে দেখেছিল যে ওনার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা তো উনি বলছে। এই বলার কারণে হয়তো ওনার ছেলে মেন্টাল হয়ে গেছে। ভাই এটার পরে ওনার ফ্যামিলিতে অনেক কষ্ট, কারণ ওনার হাজবেন্ড ওনাকে কোনো ধরনের কোনো আর্থিক সহযোগিতা করতো না। এভাবে মানে ফ্যামিলি কিভাবে চলে? তারপর আরো একটা বিয়ের যোগ্য মেয়েও ওনার বাসায়। তো এভাবে থাকতে হয় আর কি। তো আমাদের পাড়া প্রতিবেশী যারা যেভাবে পারতো ওনাকে সাহায্য করতো, এইভাবে ওনার সংসার চলে। কিন্তু মনে হয় সর্বোচ্চ ওনার পাগল হওয়ার 2 থেকে 3 মাস পরে ওনার ছেলের সংসারও নষ্ট হয়ে যায়, কারণ একটা পাগলের সাথে কে বা সংসার করতে চায় আর কি। ওনার ছেলের ওয়াইফ ওনাকে ডিভোর্স দিয়ে চলে যায় আর কি। তো ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আর কি। তো ওনার ডিভোর্স তো হয়ে গেছে, এখন উনি তো পাগল। তো এইভাবে আপনার দিন যায়, এইভাবে দিন যাওয়াতে আবার উনি স্বপ্নে দেখে যে হুজুরটাই আবার আসছে। কণ্ঠটা বুঝতে পারছে যে আসলে উনি ওই হুজুরে, কিন্তু চেহারা দেখায় না এবার। আগে তো চেহারা দেখে, তো এখন আর চেহারা দেখায় না। বলতেছে যে তুই তোর ছেলেকে বেশি ভালোবাসস, এই কারণে তোর ছেলের এই অবস্থা হয়েছে। এখনো কিন্তু তোর শিক্ষা হয় নাই, আমি তোকে আরো অনেক ধরনের শিক্ষা দেব যেটা তুই কল্পনা করতে পারবি না। তুই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করছস, তোকে আমি তো এইভাবে ছাড়বো না, তোকে আরো শাস্তি পেতে হবে। এটার পরে উনি এই স্বপ্ন দেখার পরে উনি এবার তো ওইখান থেকে আরো বেশি সমস্যা শুরু হয় রাসেল ভাই। এখান থেকে পাগল হয়েছে যে সমস্যা যদি এখান থেকে সমাধান হইতো তাহলে হইতো, এখান থেকে আরো সমস্যা বেশি বাড়ে আর কি। উনি বাসার ভিতরে আপনার রান্না বান্না করার পরে আপনার ভাত বাড়তে গিয়ে দেখে ভাতের পাতিলে সাপ, আপনার এই কলসি থেকে পানি নেওয়ার সময় দেখে কলসির ভিতরে সাপ, আবার আপনার এই মশারি টাঙিয়ে ঘুমানোর সময় দেখে মশারির উপরে সাপ ফেনা ধরে বসে থাকে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এটা যে এই সাপগুলো না কেউ দেখে না, শুধু একমাত্র উনি দেখে যে এখানে সাপ এখানে সাপ। মানে এমন একটা অবস্থা হয়েছে যে মানে উনি খাওয়া দাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া উনি টোটালি অফ, এরকম একটা অবস্থা। খাইতে পারে না, খাওয়ার সময় খাওয়ার প্লেটের মধ্যে সাপ দেখে। কেউ ভাত যদি খাওয়াই দেয় তাহলে মোটামুটি কয়টা ভাত খাইতে পারে, কিন্তু খাইতে গেলেও উনি প্লেটের দিকে তাকালে দেখে সাপ, এমন একটা অবস্থা হয়েছে। তো এভাবে থাকতে থাকতে ওনার আপনার ডান পাশের একটা অংশ টোটালি অফ হয়ে যায় আর কি। ডান হাত ডান পা, আপনার ডান পাশের মাথার চুল থেকে আপনার ডান পাশের
পায়ের আঙ্গুল পর্যন্ত ভাই টোটালি রাসেল ভাই এটা অফ, মানে কোনো কার্যকারিতা করে না। তো উনি একটা লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতো, তখনও কিন্তু মানুষদেরকে আপনার ঝাড়ফুঁক করতো, তখনও কিন্তু উপকার পাইতো মানুষ। তো এইভাবে থাকে আর কি, এইভাবে চলতে থাকে প্রায় আপনার 2-3 বছর এইভাবে থাকে। তখন আমরা টোটালি বুঝজ্ঞান হয়ে গেছে, আমরা যা পারতাম ওনাকে চা চু খাওয়াইতাম, আমাদের জেঠিমা হয়তো এই আর কি। তো উনি আরেকবার স্বপ্ন দেখে যে আপনার এভাবে কিন্তু হবে না, তোমার যে খেদমত করবে, তোমাকে যে সাহায্য করবে আমি তার জীবন নষ্ট করে দেবো, ওই হুজুরটা স্বপ্নে দেখায়। এটার পরে তো উনি দেখার পর উনি আরো ঘাবড়ে যায়, কারণ ওনাকে তো সাহায্য করা টোটালি ওনার ছোট মেয়ে আপনার খাওয়া দাওয়া খাওয়ানো লাগে, আপনার আবার এই পায়খানা ফর্সাবতী সবকিছুই তো ওনার ছোট মেয়ে। তো উনি জিনিসটা বুঝতে পারে যে এবার তো হয়তো সমস্যা হলে ওনার ছোট মেয়ের জন্যই হবে। তো উনি আমাদের বাড়ির এই মুরব্বীদেরকে বলে যে আপনার মুখে তো কথা বলতে পারে না, যাই হোক এমনি ইশারা ইঙ্গিতে বুঝাইছে যে এটা ওনার হাজব্যান্ডকে বলতে যেন ওনার মেয়েকে বিয়েটা দিয়ে দেয়, ওনার কথা চিন্তা করতে না, ওনার মেয়েকে যেন বিয়েটা দিয়ে দেয়। ওনার মনে হয়তো একটা জানা হয়ে গেছে ভাই, মায়ের মনে সবকিছু জানা থাকে সন্তানের বিষয়ে। উনি এটা বলার পরে আপনার মেয়ের জন্য অনেকখানি সম্বন্ধ আসে, মেয়েটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এমন না যে মেয়ে খারাপ, আপনার সম্বন্ধে আসলে সম্বন্ধ হতো না এরকম না, মেয়ে যথেষ্ট পরিমাণ ভালো ছিল। কিন্তু আপনার মেয়ে যে সম্বন্ধটা আসতো, আপনার ওই সম্বন্ধটার যে কোনো একটা না একটা সমস্যা হইতো। ধরুন আপনার আসতে হয়তো সিএনজি করে আসার সময় আপনার সিএনজি উল্টে যায়, আপনার এই আসতেছে যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, মানে দুইটা তো সম্বন্ধ আপনার গাড়ি উল্টে গেছে, এটা একটা একদম মানে আশ্চর্যজনক বিষয় আর কি। তো এভাবে চলতে চলতে আপনার মেয়েটা একসময় ভাই পাগল হয়ে যায়, মানে মেয়েটার ভারসাম্য হারিয়ে ফেলে। তো এভাবে ওনাদের সংসারটা একদম মানে ধ্বংস হয় আর কি। তো 2010 সালে আমার এই জেঠিমা ইন্তেকাল করেন, উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। লাস্ট পর্যন্ত ওই মেয়েটা এখনো আছে, আর ওনার বড় ছেলে যিনি ওনার নাম বেলাল ভাই, উনিও এখনো আছে। আপনি যদি বলেন আমি আপনাকে ওই বেলাল ভাইয়ের ছবি পাঠাতে পারি, বেলাল ভাইয়ের ছবি আমার ফোনে আছে। আর ওনার মেয়ে যে ছোট মেয়ে ছিল তাসলিমা আফু, ওনার বয়স এখনো প্রায় আপনার 35 থেকে 40-এর মধ্যে হবে। উনিও এখনো আছে, কিন্তু উনিও এখন ভারসাম্যহীন, বাসায় থাকে, নিজে রান্না বান্না করে নিজে খায়। ওনার বাপে যে মাস শেষে কিছু টাকা দেয়, উনি টাকা দেয়, আর মুদি দোকান একটার সাথে কন্ট্যাক্ট করছে, এভাবে খায় আর কি ভাই। তো ভাই এতটুকু ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমি আবার আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, কারণ আমার বলাতে যদি কোনো ধরনের কোনো মিস্টেক বা কিছু থাকে আর কি, ভুলভ্রান্তি থাকলে অনুরোধ রইল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এটা আমার প্রথম স্টোরি ছিল, আশা করি শেয়ার করবেন ভাইয়া, এটাই তো। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকুন, বুথ.com চিরজীবী হোক। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। অডিও ক্লিপ যদি ভালো হয়, আমি আপনাদেরকে সবসময়ই বলি যে কথাটা, সেটা হচ্ছে শুনতে তাহলে অবশ্যই ভালো লাগে। আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি সবচেয়ে ভালো অডিও ক্লিপগুলো আপনাদের সামনে নিয়ে আসার। অনেকেই বলেছেন অডিও ক্লিপের দরকার নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দরকার আছে, কারণ এইটা অনেকটা একজন মানুষের যে ঘটনা, সেই ঘটনাটা যখন তিনি বলেন, থাকে না যে অনেকে হয়তো ভাবেন যে একটা ঘটনা পাঠাচ্ছে, সেই ঘটনাটা আমরা পড়ছি, সেটার মধ্যে একটা ব্যাপার আছে যে উনি পাঠাচ্ছেন, তারপরে আমি আমার মতো করে পড়ছি, হুবহু পড়ছি তারপরেও। কিন্তু একটা ঘটনা যখন কেউ নিজের মুখে বলেন,
সেটা শোনার একটা অন্যরকম মজা আছে, আমার কাছে মনে হয় তাই। সুতরাং আমি অডিও ক্লিপ আসলে বন্ধ করতে চাই না। আপনারা সহযোগিতা করুন, তাহলে এটার মান বৃদ্ধি করা সম্ভব হবে। আপনারা যারা বলছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এই অডিও ক্লিপগুলো আপনাদের শুনতে ইচ্ছা করছে না। সুতরাং আপনারা যখন পাঠাবেন তখন কিন্তু সেই ভুলগুলো আপনারা অতিক্রম করতে পারবেন। আমি শুধুমাত্র এই সহযোগিতাটুকুই আপনার কাছ থেকে চাই। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন, আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো আমি বুথ.com বা বুথ FM কোনো সময় ঘটনা শেয়ার করি নাই, এটা আমার প্রথম ঘটনা শেয়ার করছি। তো আমার বাসা হলো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কোন এক গ্রামে। তো আমি এই ঘটনাটা সিলেক্ট হয়, তো আমি আরও কিছু ঘটনা আছে, আমি ওইগুলো শেয়ার করব। তো ঘটনাটা এখন যে ঘটনাটা আমি বলবো, ঘটনাটা আমার বাবার সাথে করে যাওয়া একটা ঘটনা। তো 2022 সালে মানে গেছে বছর এই বর্ষার সিজনে ক্ষেতের মধ্যে বা বিল, কেউ ক্ষেত বলে কেউ বিল বলে, তো আমাকে দিকে খেতে বলে এই ক্ষেতের মধ্যে পানির মধ্যে সবাই মাছ ধরতে নামে। তো এই ডালাশিয়ারি করতে নামে সবাই এই পানির মধ্যে। তো আমার বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, ছোট জঙ্গল, কেউ ওই দিকে যাইতো না, এটা অনেক খারাপ জঙ্গল। ওই দিকে রাত্রেবেলা কেউ দেখতো সাদা কাপড় পরিত কোনো মহিলা ওখানে বসে আছে, বা আগুন জ্বলে রাত্রে, বা ওই জায়গাতেই আগো ঘর ওই পাশে তাগো ঘরের মধ্যে সালের মধ্যে ইট মারে। তো এই কারণে সবাই ভয় পায় ওই জায়গাটারে। তো আমার আব্বু খেতে দিয়ে ওই দিকে ওই জঙ্গলের নিচে যে ক্ষেতটা, এই খেতে গেছে ডালাশিয়ারি করতো। তো তখন আমার আব্বু ওই জায়গায় কিছু মাছ টাছ ধরার পরে দেখে আব্বুর শরীরটা পুরো বার হয়ে গেছে। আব্বু বুঝতে পারে শরীরটা বার হয়ে গেছে। তো এই আব্বুর চাচাতো ভাই, আব্বুর অনেক বড়, সে তা আমাকে পুরান বাড়ি, ওগো বাড়ি হলো আমাকে পুরান বাড়ি। ওর নাম হলো কালু। তো সে বলে, তাকে বলে আব্বু ভাই ওইদিকে যাইয়েন না, ওইদিকে যাইলে আপনার সমস্যা হইতে পারে। তো মনে করছে আব্বুর সাথে মজা করে, ওইদিকে কোনো মাছ টাছ আছে, তাই আব্বু ওইদিকে তাই মাছ ধরে আইসে। এখন আব্বু গেছে, ওরা দায়িত্ব মানা করে, তাই সে আব্বুর কথা পাত্তা না দিয়ে ওই এদিকে গেছে। তো ওই দিকে যাওয়ার পর কিছু মাছ টাছ ধরার পর দেখে শুধু মাছ ওইদিকে, এটা ওর মুখের বর্ণনা। দেখে ওইদিকে শুধু মাছ টককে। তো সে মাছ ধরতে ধরতে একসময় দেখে ওই আব্বু চলে আসার পরে মনে হয় আধা ঘন্টা পরে সে দেখে ওই ড্যাঙ্গার মধ্যে আব্বু বসে বসে কান্না করতেছে। তো সে মনে করছে সত্যি সত্যি আব্বা বই কান্না করতেছে। সে আমার আব্বুর নাম ধরে শুধু ডাকে, তোর কি হয়েছে। তো সে একসময় ক্ষেত্রে করে অপসারে উত্তর পাশে একটা রোড গেছে, ওই রোড দিয়ে আমাকে বাড়িতে ঢুকা যায়। ওই রোডে গেল, রোডে গিয়ে রোডের পাশে দিয়ে জঙ্গলটা, রোডের উপর দাঁড়ায় বলতেছে, এই তোর কি স্মৃতি কান্না করস। তা আব্বু আবার মাছ দেখতে দেখতে বাড়ির পুরো ওই ক্ষেতটা ঘুরে আবার ওই রাস্তার পিছে যে খালটা আছে, খালে গেছে মাছ দেখতে। তখন দেখতেছে এই সিলেতে আছে, আব্বু দেখতেছে যে যারা সিলেতে আছে, ভাই আপনি আর কি সিলেতেছে, এই তোর কি আব্বুর নাম ধরে। তারপর বুঝে গেছে ওনার সাথে কোনো ঘটনা ঘটতেছে। তো ওখানে দেখতে জিন আছে বা খারাপ জিনে, ও আর কি আব্বুর চেহারা ধরে আর কি কান্না করতেছে, বসে বসে কান্না করতেছে। ওই যেটাতে ডাকতেছে আব্বুরে, সেই কোনো আর কি ডাকলে কোনো সাড়া দেয় না, সে বসে বসে কান্না করতেছে। তো কান্না করতেছে আর আমাকে ওই জ্যাঠাটা শুধু আব্বুর দিকে, এও আর কি ওই শয়তানটার দিকে, ওই চিন্তার দিকে শুধু যাচ্ছে, মনে করছে আর কি আমার আব্বু সে কান্না করে। তো আব্বু তো জোরে চিল্লাই, এই তোর কি হয়েছে তুই কান্না করস কেন। তো তখন আব্বু তো বুঝে গেছে, ওনারে মানা করছে। তারপর উনি গেছে, কোনো একটু সমস্যা তো হয়েছে। তা আব্বু ওনারে যাই, ভাই আপনার কি হয়েছে এরা কই আর কি, একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর তিনি নিচে পড়ে ওনাকে বলে,
তুই এতক্ষণ এখানে কেন কান্না করছিস? তারপর তাকে বললো আমি আপনাকে প্রথমে মানা করছি এদিকে আইসতেন না, আপনি তারপরও আইসেন। এখন দেখছেন আমি যদি এখানে না থাকতাম এখন আপনার ওর দিকে টানেনি, আপনার সাথে ও কোনো সমস্যা করতো। তো ভাই এটাই আমার ঘটনা। যদি ভালো লাগে লিসেনারদের সাথে শেয়ার করবেন। যদি এটা শেয়ার করা হয় তাহলে আমার কাছে আরও কিছু ঘটনা আছে, ওই ঘটনাগুলো শেয়ার করব। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম। রাসেল ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি ভালো আছেন, এই দোয়াটা সবসময় করি। এবং ডক্টর আলিফ ভাই, আফটান ভাই কে আমার সালাম জানাবেন। আমি প্রায় আপনাদের অনুষ্ঠানটি 11 বছর যাবৎ শুনে আসছি। তো আমার কাছে এই অনুষ্ঠানটি এতটাই ভালো এবং প্রিয়, যা খুব কমই প্রশংসা করা হয়। এটি প্রতিদিন না শুনলে মনে হয় যেন ঘুমই আসে না। আমি ইদানিং মাঝে মাঝে ডাউনলোড করেও শুনি। আমি অবশ্য দেশের বাইরে, এখন সৌদি আরব জেদ্দাতে। তবে আমি আপনাকে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি। এখন এরকম অনেক ঘটনা আছে যা আমার পরিবার এবং আমার বন্ধু এবং আমিও নিজেও ফেস হয়েছি। তো যাই হোক, প্রথমে আমি আমার পরিবার ঘটনাটি বর্ণনা করছি। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে যাওয়া। এই ঘটনাটি 1992 অথবা 93 সনে হবে। তো এটা আমার বাবার মুখে শোনা। তখন আমি জন্মগ্রহণ করেছি জাস্ট। তা আমাদের তখন বাসা ছিল, আমার বাবা চাকরি করতেন লিড মেশিন ইঞ্জিনিয়ার। সেই সুবাদে আমরা পাবনা জেলায় ভাঙ্গুড়া থানায় নুরনগর, তখন গ্রাম বলতে একদম গ্রাম না, পিচ ঢালা রাস্তা, সবকিছু ঠিক, বিল্ডিং বাড়ি, মাঝে মাঝে কাঁচা বাড়ি, কিছু মাটির বাড়িও ছিল। রাস্তাঘাট খুব সুন্দর, বাড়ি ঘরগুলো সুন্দর। তো মাঝে মাঝে যে সমস্ত বাড়িগুলো বিল্ডিং দালান কোঠা ছিল, তো এরকম ছিল। তো প্রতিটা বাড়ি, বিল্ডিং বাড়ির সাথে সামনে বিশাল উঠান এবং বাগান, পুকুর, এগুলি থাকতো আর কি। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা ছিল বিল্ডিং, একতলা, ছাদ ছিল। তো সেই বাড়িটা আমাদের বাবা ওখানে ট্রান্সফার হয়ে বাবা ওখানে আসে, আমরাও সেখানে থাকি। তো বাবা যেভাবে বর্ণনা দিচ্ছেন আমি সেভাবে বলতেছি। বাবা ভাঙ্গুড়া থেকে অষ্টমনিশে হয়ে তারপর বাসায় সন্ধ্যার পরপর আসে। আমার আম্মা তখন গোসল করতেছিল কাজকর্ম সেরে। আমরা 5 ভাই বোন, সবারই তখন জন্ম হয়েছে। কেউ 1 বছর, আমার সম্ভবত হয়তো তখন 2 বছর হবে। ঘটনাটি 1992 থেকে 1993 সন হবে। তো যাই হোক, তো যখন বাসায় আসছে, বাসায় এসে দেখে যে বাড়িতে নীরব, ঠিক। তো আমাদের বাসা বাড়ি একটু বর্ণনা দিই।
সে বাড়িটি ছিল এরকম যে বিশাল উঠান, একতলা বিল্ডিং, উপরে ছাদ, পিছন সাইডে 1 মিনিট দূরত্বে মেন রাস্তা, সামনে ডুবা কচুরিপানা, এবং ডুবার কচুরিপানা একটু লম্বা রাস্তার ওই পাশ দিয়ে ঘুরে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এবং উঠানের মাঝখান না ঠিক উঠান মাঝখান বরাবর শেষের দিকে একটা পুরনো কুয়া আছে, যে কুয়াটি মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মানুষ কেটে ফেলে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে সবাইকে। তো মাঝে মাঝে সন্ধ্যা হলে বা রাত গভীর হইলে সেখানে শব্দ হইতো, অনেক মানুষের কথাবার্তা হইতো, এবং অনেক কিছু ঘটনা ঘটতো, যা পরবর্তী আমি যখন আবার পাঠাবো তখন বিশদ আলোচনা করবো। এখন ছোট্ট একটি বর্ণনা দিচ্ছি। তো এই কারণে এই ঘটনার জন্য আশেপাশে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো কর্মকর্তা এখানে ট্রান্সফার করে দিলে তারা 1 মাসেও বেশি থাকতে পারে না। তারা সপ্তাহখানের মধ্যে তারা এই বাসা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায়, বা এই চাকরি এখানে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো আমার বাবা এবং আমাদের পরিবারের সবাই এখানে প্রায় 2 থেকে 3 বছর ছিলাম। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তিনি এই সম্পর্কে অনেক ধারণা রাখতেন। তো ঘটনার দিন উনি বাসায় আসছে। এখানে একটু কথা বলে রাখি, পাশের বাড়ি ছিল আলামিন, ছোট ছেলের নাম, তার বোন জুলিয়া দের বাসা, এবং তার পাশে বাসা ছিল বাবু, তার পাশে বাসা ছিল লুকমান লুথায়, এবং একটু দূরে ওদের ছিল রাজুদের বাসা, কাজলদের বাসা। তো এরা এই বাসা প্রত্যেকটা লোকই জানতো এই বাসার ঘটনাগুলো, কারণ এদের মুখোমুখি সবাই জানতো আর কি, প্রতিবেশী সবাই, যে বাসায় এরকম সমস্যা কেউ থাকতে পারে না। আমরা আসার পরেও তারা অবগত করেছে। তারপরে এগুলি আব্বা কোনো তাদের কান না দিয়ে এই বাসায়, তো বাসায় খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশও ভালো। তো বাসার ওই পিছনে যে মেন রাস্তা, ওটার পিছনে বিশাল বড় দেখি, প্রায় 1/2 কিলোমিটার মতো হবে রাউন্ড। যাকে ওই বিষয়টা পরে অন্য ঘটনায় বলবো। এখন ঘটনার দিন বাবা যখন কাজ শেষে বাসা সন্ধ্যা থেকে ঢুকলেন, ঢুকে দেখলেন আম্মা সেই শিপন শাড়ি পরে, যেটা খুব পছন্দের ছিল, সেটা পরে আছে এবং হাঁটতেছে, এবং কাপড় চোপড় খুব সুন্দর করে গোছাইতেছে। তো বাসায় তখনও ইলেকট্রিসিটি ওই সময়, তো ডিম লাইট জ্বলতেছে পাশে। তো আব্বা যখন ঢোকার পরে প্রথমে সালাম দিল, কথা বললো কি ব্যাপার, সালামের উত্তর অবশ্য দেয় নাই। একটা পর একটা কাপড় গুছিয়ে যাচ্ছে। তারপর ঘটনাটা একটু দেখলেন যে কোনো কথা বলতেছে না, কাপড় ভাঁজ করতেছে, এভাবে রাখতেছে, এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, হ্যাঁ, শুধু সেম এক পাশে, কিন্তু কথা বলতেছে না, শুধু হাসতেছে, মুচকে হাসতেছে। তো আব্বা ভালো করে লক্ষ্য করে দেখলেন সে কিছুটা লম্বা, মানে আমার আম্মার চেয়ে কিছুটা লম্বা। তো নিচের দিকে তাকিয়ে দেখলেন যে উনি শূন্য থেকে কিছু উপরে ভেসে ভেসে হাঁটতেছে, ঠিকই সবকিছু ঠিক, কাপড় পরা ঠিক, কিন্তু উনি মাটিতে ওনার পাও নেই। তারপর উনি বলল যে বুঝতে পারেন, আবার তোর বোঝার বাকি রয় নাই। তখন তিনি তাকে বললেন, আম্মা আপনি কাপড় চোপড় গোছাতেছেন, আমি কি কোনো সহযোগিতা করবো আপনাকে? তখন উনি তার চেহারাটা পুরোটা দেখে, ঠিক আম্মার চেহারা, সেম আম্মার চেহারা, সবকিছু সে, আমার আম্মা হ্যাংলা পাতলা, শ্যামলা সুন্দর, চুল লম্বা, সব ঠিক আছে, ঠিক সেম। সে হাসি দিয়ে আস্তে করে দরজার এখানে বের হয়ে আব্বাও তাকে ফলো করলেন এবং মিলিয়ে গেলেন। তো এই ঘটনাটা অবশ্য আব্বা তখন আমাদের কাউকে বলে নেই, যখন আমরা ওই বাসায় ছিলাম। ওই বাসা ছেড়ে যখন আমরা অন্য বাসায় আসছি প্রায় 3 বছর পরে, 2.5 বছর বা 3 বছর পরে, তখন আব্বাই তখন আমাদের শেয়ার করেছেন ঘটনাটা, যে ব্যাপার। কারণ তখন ওই সময় শেয়ার করলে হয়তো আম্মা ভয় পেতে পারতেন এরকম একটা ঘটনা। তো যাই হোক,
এই ছিল আমার ঘটনাটি। পরবর্তী আমি আমার সাথে ঘটে যাওয়া এবং আমার বন্ধুর সাথে আর পরিবারের সাথে অন্যান্য ঘটনাগুলো বর্ণনা করব। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এই ছিল আমাদের আজকের আয়োজন, 252তম এপিসোড। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো আরও ভালো এপিসোড আপনাদের উপহার দেওয়ার, প্রতিনিয়ত চেষ্টা করছি এবং আপনারাও সহযোগিতা করছেন বলেই আমাদের সেটা সম্ভব হচ্ছে। সুকান্ত মাইতির ঘটনা আসবে খুব দ্রুত। সুকান্ত মাইতি অলরেডি ঘটনা পাঠিয়েছেন আরাফাত আহমেদ শিমুল, তার ঘটনাও আমরা শুনবো। সুতরাং আগামী এপিসোডটা খুব জমজমাট একটা এপিসোড হবে, সেটা আমি আশা করতে পারি এখন থেকেই, বা আপনারাও আশা করতে পারেন। অপেক্ষায় থাকুন, দারুণ একটা এপিসোড নিয়ে ফিরে আসবো সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবারে। আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, rjrussellbooth.com এর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এছাড়াও আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকুন, আমাদের গ্রুপের সাথে সংযুক্ত হন এবং জানিয়ে দিন আপনার মতামত এবং সমর্থন আমাদের প্রতি। আল্লাহ হাফেজ।